আমরা আজকে পিএইচপি তে একটা ফর্ম দেখি তৈরি করা যায় কিনা এবং ডাটাবেস নিয়ে কিছু কথা বলা যায় কিনা সেটা নিয়ে একটু দেখি। পিএইচপি নিয়ে কাজ করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ফোল্ডার তৈরি করতে হবে না কোথাও যেন? আমাদের তো আগের দিনে কাজ কিছু করাই আছে না, সেটা কোথায় আছে বলেন? পিএইচপি ফাইলগুলো কোথায় থাকে? htdoc এ সি ড্রাইভে সি ড্রাইভে রাখছিলেন। মানে জ্যাম্পের ভিতরে ঢুকতে হবে আগে তো নাকি? জ্যাম্পটা ইনস্টল করা আছে সি ড্রাইভের ভিতরে। জ্যাম্পটা আমার ইনস্টল করা আছে সি ড্রাইভের ভিতরে। এর ভিতরে আমি ঢুকলাম কোথায়? জ্যাম্প। এরপরে ঢুকবো htdocs। htdocs এর মধ্যে কেন ঢুকবো? বিকজ অফ htdocs টা হচ্ছে অ্যাপাচি রুট ফোল্ডার। এভাবে বলতে পারবেন না যদি কেউ জিজ্ঞেস করে যে htdocs কেন, এটা একটা কোশ্চেন হতে পারে না যে htdocs কেন? তখন আপনি বলবেন যেহেতু পিএইচপির সার্ভারটা হচ্ছে অ্যাপাচি, তো অ্যাপাচি রুট ফোল্ডারটা হচ্ছে htdocs, এই জন্য আমাদের সবগুলো কাজ করতে হবে htdocs এর ভিতরে। এটার ভিতরে আমরা কাজ করব, তাই না? তো এটার ভিতরে যে shf ব্যাচ 3, এরপরে কি আছে? পিএইচপি আছে। তো এটাকে আমরা কি করতে পারি? আমরা এখানে নিয়ে আসতে পারি ফাইল থেকে ওপেন ফোল্ডার থেকে আমি যদি যাই সি ড্রাইভ, জ্যাম্প, htdocs, shf ব্যাচ 3, পিএইচপি সিলেক্ট করলাম। এখন এই জায়গাতে পিএইচপি ফাইল আছে। পিএইচপি ফাইলের মধ্যে কিছু আছে কোড। হ্যাঁ, সেদিন কিছু কাজ করছিলাম, তাই না? এখন আমরা কি করব? আমরা মনে করেন যে আমরা চাচ্ছিলাম যে এই পিএইচপি ফাইল এই ফাইলের মধ্যে আমরা কিছু একটা নিয়ে আসি। ব্লগ নিয়ে আসলাম, পিএইচপি ক্লাস দিলাম, তারপর এখানে একটা কি দিলাম? আমরা একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারি। STUDENT স্টুডেন্ট, REGISTRATION রেজিস্ট্রেশন ফর্ম, এটা দিলাম। আমরা এই ফাইলটা রান করার জন্য আমাদের কি করতে হবে বলেন? আমাকে যাইতে হবে লোকাল হোস্ট লিখতে হবে নাকি? লোকাল হোস্ট লেখা মানে কতদূর পর্যন্ত আসবে সে? রুট ফোল্ডার htdocs htdocs পর্যন্ত আসবে। এরপরে কি লিখতে হবে? ওই ফোল্ডারটার নাম লিখতে হবে। পিএইচপি লিখলাম, এখন এন্টার দিলাম। তারপরে পিএইচপি লিখলাম। দেখেন তো এরকম আসতেছে কেন? দিস সাইট ক্যান নট অ্যাপাচিটা স্টার্ট করতে হবে জ্যাম্প। কারণটা হচ্ছে আমাদের সার্ভারটা তো বন্ধ অবস্থায় আছে। আমাদের সার্ভারটা চালু করা নাকি ভাই? এখন আমরা মাঝে মধ্যে বিভিন্ন ওয়েবসাইট দেখি না, এরকম ঢোকা যায় না? জি ভাইয়া। তার মানে ওটা সমস্যা কিসের হয়? সার্ভারের কারণে হয়। যেমন আপনারা কখনো ওই যে ট্রেনের টিকিট কাটছেন ঈদের সময়, দেখবেন যে সাইডে এত লোড হয় যে সাইড মাঝে মধ্যে কি করে, এরকম সাইডে ঢোকাই যায় না। এটা সার্ভার ইস্যুর কারণে হতে পারে। তো যাই হোক, এখন আমরা ঢুকতে পারতেছি না বিকজ অফ আমাদের সার্ভারটা কি করা নেই, সার্ভারটা ওপেনই করা নেই। তো ওপেন করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? জ্যাম্পটা আমাকে এই জায়গাতে আমরা আসবো। এই যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল, আমরা এটা থেকেও না করলাম এই জায়গাতে সার্চ করলে পাবো। এই জায়গাতে সার্চ করবো যে XAM, এই জ্যাম্প। দেখেন আপনারা যারা ভয় করতেছেন যে আপনারা পারবেন কিনা, এই যে জ্যাম্প, ঠিক আছে? আমি যখন ডিজাইন পারতাম তখন টুকটাক আমাকে এক ভাই বলতেছে যে তুমি হচ্ছে পিএইচপি তে একটা এডিটরে কাজ করো, তো বলতেছে যে তার আগে জ্যাম্পটা ইনস্টল করো। তো জ্যাম্প আমি ইনস্টল করতে গেছি। আচ্ছা বলেন, নরমালি ভাবে যদি আমি জ্যাম্প এটার সাথে পরিচিত আগে না থাকতাম, আপনাকে যদি আমি জ্যাম্প সম্বন্ধে আপনার আইডিয়া না থাকতো,
আপনি জ্যাম কিভাবে লিখতেন বলুন তো গুগলে, স্পেলিংটা বলুন তো। JTMP জ্যাম। ডাবল এ এম পি জ্যাম। হ্যাঁ, এইরকম কিছু একটা লিখতেন, আমিও তেমনই লিখছি। এখন আমার এই লেখাটা দেখে ওই বড় ভাইটা হাসা শুরু করছে। তার মানে সে বুঝতে পারছে যে আসলে আমার কোনো আইডিয়া, সামান্য নলেজও নেই। বুঝতে পারছেন? এইরকম আপনার ডেভেলপমেন্টে কাজ করতে গেলে কিছু কিছু জিনিস আহ, না কাজ না পারলেও অন্তত জানা থাকা উচিত। কাজ পারতে ব্যাপারটা এরকম না, কিন্তু যেন ওই কথাটা বললে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন। একটা এক্সাম্পল দিলাম আমি, যে আমি জ্যাম বা পিএইচপি পাই না ঠিক আছে, বাট তার আগে আমাকে অন্তত এই জ্যাম জিনিসটা কি বা কি এই জিনিসটা জানা উচিত ছিল, আদারওয়াইজ মানুষ কিন্তু হাসবে। কিছু কিছু এরকম ডেভেলপমেন্ট মোডে দু একটা কথাবার্তা আছে যেটা জানতে হবে। যাই হোক, আমাদের কি করতে হবে, যে অ্যাপাসিটা স্টার্ট করতে হবে। আমি অ্যাপাসিটা স্টার্ট করলাম, এখানে একটা কোড শো করতেছে, আমি এখন কি করতে পারি, রিলোড দিতে পারি। এখনো স্টার্ট হয় নাই, এখন হয়েছে। কি বলতেছে, নট ফাউন্ড, দ্য রিকোয়েস্টেড ইউআরএল নট ফাউন্ড। আমরা দেখি যে আমাদের ঠিকঠাক আছে কিনা। এইচটি ডক্স এর মধ্যে কি ঢুকছি, SHF লিখতে হবে, তাই না? তা আমি এই লোকাল হোস্টের পরে কি পিএইচপি লিখছি, এখানে কোনো পিএইচপি নামে কোনো ফোল্ডার আছে? না ভাইয়া। নাই, এই জন্য কি পাচ্ছে না সে। আপনি কি এখানে একটা জিনিস খেয়াল করছেন, নট ফাউন্ড ঠিক আছে, বাট দ্য রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড। মানে রিকোয়েস্টেড, আপনি যেটা রিকোয়েস্ট করছেন সেই ইউআরএলটা কিন্তু সে খুঁজে পাচ্ছে না সার্ভারে, অন দিস সার্ভারে, এই সার্ভারে। তখন কি লিখতে হবে আমাকে জানো, SHF। SHF, এটা হলো ফোল্ডারের নাম। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে কি আসতেছে, যে ব্যাশ 3 এটাতে হিট করলাম, এরপর পিএইচপি তে হিট করলাম, আমাদের এই যে ইনডেক্স ফাইলটা রান হয়ে গেছে, তাই না? জি এখানে ভাইয়া। আমাদের একটা লেখা আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, এরকম একটা জিনিস লেখা আছে। আমাদের দরকারটা হচ্ছে আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে, একটা ফর্ম তৈরি করতে হবে, সেই ফর্মের মধ্যে ডাটা দেব, সেই ডাটাগুলো সেভ করতে হবে। তো সেটার জন্য আপনারা তো ফর্ম তৈরি করতে পারেন নাকি, না পারেন না? পারি ভাইয়া। মানে ওই যে ফর্ম নামে যে ট্যাগ আছে HTML, সে ফর্ম তো তৈরি করতে হবে। FORM, ফর্ম। ফর্ম ট্যাগটা লিখলাম, লিখার পরে এখানে আমি ফর্মটা ক্লোজ করে দিলাম, এরকম আসলো। এখন ফর্মের মধ্যে ওই যে আপনারা এতদিন কাজ করছেন যে ইনপুট ট্যাগ নিতে হয় না, সেই জিনিসগুলো আমরা লিখবো। সেটা আমরা করতে পারি, টেবিল আকারেও সাজাইতে পারি। যে টেবিলের মধ্যে নিলাম, টেবিলের মধ্যে নেওয়ার পর এখানে আমি কি করলাম, TR নিলাম। TR নেওয়ার পরে এটাও নিতে পারি। আমরা একটা কাজ করি, এইসব না নিয়ে ঝামেলা করার দরকার নাই, এগুলো আপনি তো বিভিন্ন ভাবে করতে পারেন, একটা ডিজাইন করতে পারেন। আমরা একটা কাজ করি, সেটা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখলাম হচ্ছে আমি FRIST ফার্স্ট এন্ড আমি ফার্স্ট নেম লিখলাম। এটার মধ্যে একটা ইনপুট ট্যাগ বসাই দিলাম, ইনপুট ট্যাগ দিলাম। তো এইরকম ভাবে যদি আমি আরো একটা ট্যাগ লিখি, যেটাকে দিলাম হচ্ছে আমি LAST লাস্ট নেম। আমি এখন যদি একটু দেখি যে কেমন কিছু আসে কিনা, আসছে না, ব্যাপারটা আসছে না, ফার্স্ট নেম লাস্ট নেম এরকম আসছে নাকি? এরপরে মনে করেন যে আমি আরেকটা কাজ করতে পারি। সাপোজ হচ্ছে আমি এখানে আমি দিলাম, মনে করেন যে ইমেইল নিলাম, ইমেইল নিলাম। এরপরে আমি আরেকটা কি করতে পারি, পাসওয়ার্ড দিতে পারি না? পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, তাই ইমেইল পর্যন্ত থাকবে। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের একটা বাটন দরকার, মানে সাবমিট করব, সেই সাবমিটে একটা বাটন দরকার। তো এটার ভিতরে আমরা এটা না উঠাই দিয়ে এটাকেই যদি আমরা সাবমিট বাটন করি, যে এটার নাম টাইপটা দিলাম হচ্ছে সাবমিট বাটন দিই, সরি BU। আমরা এটা না দিয়ে একটা কাজ করি, আমরা বাটন ইউজ করি, সমস্যা কি? আমরা তো বাটন ইউজ করি, বাটন ট্যাগ আছে না, বাটন ট্যাগটা ইউজ করলাম, নাম লিখলাম হচ্ছে SAV সেভ। আমরা একটু রিলোড দেই, এরকম ব্যাপার সেবার আসছে। এটা হচ্ছে আমাদের ফর্ম, তাই না?
আমাদের উদ্দেশ্যটা কি, যে এখানে ফর্মে ডাটা সেভ করব, এখানে ফর্মে ডাটা দিব, এখানে কিছু লিখবো, সেই লেখাগুলো কি হবে, সেভ বাটনে ক্লিক করলে সেটা কোথায় সেভ হবে, ডাটাবেজে সেভ হবে, তাই না? জি ভাইয়া। আমরা এখন এই ডাটাবেজ সম্বন্ধে তো আমাদের কোনো আইডিয়া নেই, আছে? তো আমরা ডাটাবেজ নিয়ে কথা বলার আগে আমরা দেখি যে এখানে যে ডাটাগুলো দিচ্ছি সেই ডাটাগুলোকে আমরা ধরতে পারি কিনা, যেমন জাভাস্ক্রিপ্টের মতো। জাভাস্ক্রিপ্টের মতো ডাটাগুলোকে আমরা ধরে দেখতে পারি কিনা, একটু চোখের নজরে দেখতে পারি কিনা যে ডাটাগুলো, হ্যাঁ এখানে যে ডাটাগুলো দিচ্ছি সেই ডাটাগুলো এই ডাটাগুলো, সেটা আমরা দেখতে পারি কিনা সেটা একটু দেখতে পারি। তো এখানে ফর্মের মধ্যে আমরা গতবার যেটা হচ্ছে দেখছিলাম, ফর্মের মধ্যে এখানে অ্যাকশন নামে একটা জিনিস থাকে, অ্যাকশন। এই অ্যাকশনটা মানে হচ্ছে যখনই আপনি এই সেভ বাটনে ক্লিক করবেন, সাবমিট সেভ বাটনে ক্লিক করবেন, করলে একটা ঘটনা ঘটবে না, একটা তো জি ঘটনা ভাইয়া। ঘটাইতে হবে। সেই ঘটনাটা আপনি কোথায় ঘটাবেন, অন্য কোন একটা পেজে ঘটাবেন না এই পেজেই ঘটাবেন? অন্য একটা যদি পেজে ঘটাতে চান তাহলে আপনাকে সেই পেজের নামটা দিতে হবে। সাপোজ আমি লিখে দিলাম যে action.php, তার মানে এই নামে আপনার একটা পেজ তৈরি করতে হবে এবং সেই পেজের মধ্যে ঘটনাটা ঘটাইতে হবে। আর যদি মনে করেন যে আমি এই পেজেই ঘটনাটা ঘটাবো, তাহলে আপনাকে এখানে কিছু লিখতে হবে না, ফাঁকা একটা। বুঝেন নাই? আমরা বুঝবো আরেকটু ক্লিয়ার দেখেন, এখানে অ্যাকশন একটা জিনিস থাকে, এরপরে এখানে আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে মেথড, METHOD, মেথড। মেথড আপনি ডাটাবেজে ডাটা পাঠাতে পারেন দুইটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে গেট, গেট একটা কি মেথড, একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আপনি ডাটাবেজে ডাটা সেভ করতে পারেন। আরেকটা পদ্ধতি আছে হচ্ছে পোস্ট, POST, পোস্ট। বুঝতে পারছেন? গল্প করতেছে কে এটা, একটু নাম দেখান তো একটু। আচ্ছা, রিমুভ করলে কি সে আবার ঢুকতে পারে? না ভাইয়া। আর ঢুকতে পারে না? না না, এটা খুব কঠিন শাস্তি, কালকে আমার দিয়েছিলেন ভাইয়া। আপনি পাইছিলেন? আমাকে কালকে দিয়েছিল, আমার মানে আর্ন করেছিল তো, ওকে আসছিল, আমি কথা বলছি, আপনি রিমুভ করেছেন, আমি আর ঢুকতে পারি নাই। দেখেন, এখন কথা হচ্ছে ফেসবুকে দেখছি নাকি। উনি বলেন না, আপনি আপনি কিন্তু ইচ্ছা করে করেন না, ইচ্ছাই করছেন এটা? না না না, ইচ্ছা করে কিন্তু কেউই করে আমি না। খেয়াল করি নাই, এটা এখন আনমিট ছিল তো, খেয়াল করি নাই। আমরা বুঝতেছি ইচ্ছা করে কেউ করে না, কিন্তু ইচ্ছা করে না করলে কি হবে? এটা তো সেনসিটিভ বিষয়, জি জি ঠিক জি। আছে? এটা তো সেন্সিটিভ। আপনি এখানে এতগুলো ছেলে পেলে বসে আছে, একজনের জন্য এতগুলো ডিস্টার্ব হলে আসলে মেয়েরা ডিস্টার্ব, এই জন্য এটা আপনাকে একটু নজর দেওয়া দরকার। যাই হোক, আমরা দেখেন, আমরা বললাম ফর্মের মধ্যে কি কি থাকে, একটা অ্যাকশন, একটা মেথড। এখন অ্যাকশনটাতে আমি বললাম যে আপনি কোথায় ঘটনাটা ঘটাবেন সেটা আপনাকে এখানে বলে দিতে হবে। যদি আপনি এই ফাইলের মধ্যে, এই index.php এই ফাইলের মধ্যেই ঘটাতে চান, তাহলে এখানে ফাঁকা রাখবেন। আর যদি মনে করেন যে ঘটনাটা আপনি অন্য একটা ফাইলে ঘটাবেন, তাহলে আপনার সেই ফাইলটার নাম বলে দিতে হবে। আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে মেথড। এখানে দুইটা পদ্ধতিতে ডাটা সেভ করা যায়, একটা গেট মেথড, একটা পোস্ট মেথড। আমরা দুটার মধ্যে পার্থক্য একটু পরে দেখি। তো এই জিনিসটা করা যায়। আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ইন টাইপ না কি যেন নাম। যদি আপনি ডাটাবেজে আচ্ছা আপনার ওই যে ইমেজ সেভ করতেছেন, অথবা কোনো আপনি হচ্ছে কোনো প্রকার হচ্ছে কোনো ফাইল আপলোড করতে চান, তখন ওই জায়গাতে আরেকটা প্রপার্টিজ লিখতে হয়, নামটা ভুলে যাচ্ছি। PHP হচ্ছে ফর্ম, যদি লিখে হিট করে দেখি কিছু পাই কিনা। ইন টাইপ বা এরকম কিছু একটা, এই যে ইন টাইপ দেখি এরকম কিছু কিনা, আমার মনে হয় এটাই হতে পারে। যে আপনাকে ওখানে আরেকটা জিনিস ইউজ করতে হবে, যে এই যে ইন টাইপ, ঠিক আছে, এটা এই জিনিসটা আপনাকে ইউজ করতে হবে। ENT
এটা আসতেছে না, সাজেস্ট করতেছে না। এই জিনিসটা লিখলে কি হবে, আপনি যদি কখনো ইমেজ বা কোনো ফাইল সেভ করতে চান, যেমন আমরা এই জায়গাতে যদি একটা আরেকটা ইনপুট ফিল্ড নেই, এই জায়গাতে আমরা কোনো একটা ইনপুট ফিল্ড নিলাম, নাম দিলাম হচ্ছে ফাইল, নাম দিলাম কি ফাইল। এখন যদি রিলোড দেই, এই জায়গাতে দেখেন যে একটা ফাইল আপনাকে ঢুকাইতে বলতেছে, বুঝতে পারছেন, বা একটা ইমেজ দিতে বলতেছে। যদি এইরকম টাইপের কোনো ডাটা আপনি সেভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাতে ইন টাইপ, এই যে মাল্টি পার্ট ফর্ম ডাটা, এটা থাকতে হবে। আদারওয়াইজ কি হবে না, এই ফাইলটা আপনি সেভ করতে পারবেন না। তো ফর্মের মধ্যে এই তিনটা জিনিসই এখানে থাকে, বুঝতে পারছেন? জি ভাইয়া। কি বুঝতে সমস্যা হচ্ছে? না ভাইয়া। না রে, আমরা আজকে ফাইলটাই ইনসার্ট করব না, আমরা একটু নরমাল প্রসেসটা একটু এগোই নি, তারপরে যদি সময় দেখবো। যে দেখেন, আমরা এটা হচ্ছে আমাদের কাহিনী। এখন আমরা যদি ঘটনাটা এই জায়গাতেই ঘটনাটা ঘটাতে চাই, তো ঘটনাটাতে ঘটবে পিএইচপি দিয়ে। তার মানে আমাদের কি করতে হবে, পিএইচপির একটা ব্লক আমাদেরকে নিতে হবে। তো পিএইচপির ব্লক আপনি যে কোনো জায়গাতেই নিতে পারেন। আমি বডির মধ্যে এখানে যদি আমি এই ওয়ার্ড, এখানে একটা পিএইচপি ব্লক নেই, নিয়ে আমি এখানে লিখলাম এই জায়গাতে যেটা আমি ঘটনাটা ঘটাবো, এখানে আমি ঘটনাটা ঘটাবো। ঘটনাটা ঘটাবো কিভাবে, যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করব, মানে এই সেভ বাটনে ক্লিক করব, আমাদের কাজ করি, এটা সেভ বাটন থেকে ওই ইনপুট টাইপটা করলে আমার মনে হয় আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। যে এখানে আমি টাইপ দিলাম হচ্ছে সাবমিট, SUBMIT, সাবমিট, টাইপটা দিলাম হচ্ছে সাবমিট। এখানে একটা ভ্যালু দিলাম, VALU, ভ্যালু দিলাম হচ্ছে ইকুয়াল টু হচ্ছে SAVE, সেভ। এখন একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। দেখেন এইরকম আছে। আমি যখন এই সেভ বাটনে ক্লিক করব, সেভ বাটনে ক্লিক করা মানে সাবমিট দেওয়া। আর যখনই সাবমিট হবে, তখনই কি হবে, প্রথমে কাজ করবে হচ্ছে অ্যাকশনটা। প্রথমে কি হবে, এই অ্যাকশনটা ওপেন হয়ে যাবে। অ্যাকশনটা কি হবে, ওপেন হয়ে যাবে। এখন এই অ্যাকশনটা যদি ওপেন হয়ে যায়, তখন কি হবে ঘটনা দেখেন। আমরা এই অ্যাকশনটা কোথায় ঘটাবো, এই পিএইচপি এই ব্লকে, তাই না? এই জন্য পিএইচপি একটা ব্লক তৈরি করলাম। এখন এখানে দেখেন তো কোন মেথডের মাধ্যমে আপনি এটা পাস করতেছেন ডাটা, মানে সেভ করতে যাচ্ছেন, পোস্ট। পোস্টের মাধ্যমে যদি আপনি করতে চান, তাহলে আপনি একটা কাজ করে দেখেন যে এখানে PRINT, প্রিন্ট আর নামে একটা অপশন আছে, প্রিন্ট আর নামে একটা অপশন আছে। এটার ভিতরে আপনি এই মেথডের ভিতরে যদি আপনি একটা কাজ করেন, যে সেটা হচ্ছে $_POST, পোস্ট। এখন আপনি বলতে পারেন যে এই পোস্ট ছোট একটা জিনিস, মানে স্মল লিখলাম, কিন্তু এটা বড় লিখলাম কেন? এটা আর এটা এক জিনিস না। এটা হচ্ছে পোস্ট একটা মেথড, আর $_পোস্ট এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। এটা একটা কি, গ্লোবাল ভেরিয়েবল। বুঝেন নাই? বুঝেছি ভাইয়া। $_পোস্ট এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, আর এটা হচ্ছে পোস্ট একটা মেথড। যেহেতু আপনি পোস্ট মেথডে পাঠাচ্ছেন, তার মানে এই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে সকল ডাটা থাকতো পোস্ট। আবার যদি আপনি এখানে গেট দিতেন, গেট দিতেন, তাহলে এখানে আপনার $_GET, গেট, এই ভেরিয়েবলের মধ্যে সকল ডাটা থাকতো। বুঝেন নাই? জি ভাই বুঝতে পারছি ভাই। তো এখন আমরা একটু দেখি যে কি ঘটনা ঘটে। একটা অ্যারে আসছে, অ্যারেটা কোনটা কারণে আসছে, এই যে প্রিন্ট আর দিচ্ছে, প্রিন্ট আর, এটা দিয়ে আমরা অ্যারে গুলা প্রিন্ট করতে পারি, প্রিন্ট আর দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। এখন আমি এই জায়গাতে যদি কিছু লিখি, এই জায়গাতে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, সেভ দিলাম, সেভ দিলে কিছু ঘটনা ঘটতেছে? না ভাইয়া। কিছুই দেখতে পাচ্ছি, এখানে একটা শুধু হোয়াট সাইন দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে, যখন আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করতাম, তখন আমরা প্রত্যেকটা ইনপুট ফিল্ডে আইডি ধরতাম না? জি ভাইয়া। এখানে যেটা ধরতে হবে সেটা হচ্ছে নেম দিয়ে ধরতে হবে, NAME, নেম। নেম ইকুয়াল টু, আপনাকে বলে দিতে হবে এটা কি নেম। আপনি একটা নাম দিতে পারেন, সাপোজ হচ্ছে
name name, আবার এটার একটা নাম দিলেন name name ইকুয়াল টু দিলে হচ্ছে name name, এটার একটা নাম দিতে হবে আপনাকে name name ইকুয়াল টু দিবেন হচ্ছে email ইমেইল। এখন যদি আমি এখানে ক্লিক করি, বরাবর এখানে আমি কিছু একটা ভ্যালু দিলাম সেভ দিলাম। এখন দেখেন এই যে অ্যারে আকারে একটা একটা করে শো করতেছে যে এফ নেম কোনটা বলেন তো, যেটা আপনি নেমটা ধরছেন এই যে এফ নেম, এই এফ নেমের মধ্যে যে ভ্যালুটা দিচ্ছেন সেই ভ্যালুটা এই ভ্যালুটা, আবার এল নেমের মধ্যে যে ভ্যালুটা দিচ্ছেন সেই ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা, আবার ইমেইলের মধ্যে যেটা সেটা হচ্ছে এই ভ্যালুটা। বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এত সহজে কেমনে বুঝতেছেন আপনারা? এর আগে থেকে পারতেন নাকি? সহজে বোঝাচ্ছে না, বুঝছি ভাইয়া। বুঝতেছি। আপনারা আগে থেকে পারেন মনে হয়, এই জন্য মনে হচ্ছে পারেন। যাই হোক, তাহলে একটু মিনিংফুল কিছু একটা দেই। সাপোজ দিলাম এ এন্ড ডাবল এর আনোয়ার, এখানে দিলাম এইচ ও ডাবল এস এন হোসাইন, এখানে ইমেল দিলাম মনে করেন যে হচ্ছে এ এন্ড ডাবল anwar@gmail.com। এখন আমি সেভ দিলাম। দেখেন এফ নেম, এই এফ নেমটা যে আপনি ইনপুট ফিল্ডের নেমটা দিতেন সেই নেমটা মানে ইনডেক্সটা, আমরা এরে যখন শিখছিলাম মনে আছে এরের ইনডেক্স ও এর ভ্যালু, দেখেন তো ওইভাবে শো করতেছে কিনা ব্যাপারটা। এটা হলো ইনডেক্স, ওটা হলো ভ্যালু, এটা হলো ইনডেক্স, এটা সেটা ভ্যালু, এটা হলো ইনডেক্স, সেটা হলো ভ্যালু। জিনিসটা একরকম কিনা দেখেন। জি ভাইয়া। এখানে একটা কাহিনী দেখেন, আমরা যেটা বলতেছিলাম যে আমরা দুইটা পদ্ধতিতে ডাটা সেভ করতে পারি, একটা হচ্ছে গেট আর একটা হলো পোস্ট। যখন আপনি গেট লিখবেন তখন একটা কাহিনী ঘটবে, সেটা হচ্ছে ইউআরএল ও সবকিছু দেখা যাবে। এই যে এফ নেম আনোয়ার এন্ড এল নেম হোসাইন এন্ড ইমেইল এত সবকিছু কি দেওয়া আছে, ইউআরএল ও সব শো করতেছে। আপনি যদি এখন এখানে পাসওয়ার্ড দিতেন তাহলে পাসওয়ার্ডটা শো করতো না? জি ভাইয়া। জি ভাইয়া, করতে ভাইয়া। এই জিনিসগুলো যে শো করতেছে এটা কি সঠিক পদ্ধতি, এটা তো সবাই দেখতে পারবে। মানে যখন আপনি একটা ফরম্যাট সেভ করছেন ইউআরএল দিয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে বলেন তো, যখন আমি গেট মেথড দিয়ে ডাটাটা সেভ করার জন্য চিন্তা করতেছি তখন সেই ডাটাটা কার মাধ্যমে সেভ হবে, ইউআরএল দিয়ে যাবে। তার রাস্তাটা কোনটা, ইউআরএল হয়ে ডাটাগুলা ডাটাবেসে সেভ হবে। বাট এই জায়গাতে যদি আপনি পোস্ট দেন, POST পোস্ট দেন, এবং এই জায়গাতে যদি আপনি পোস্ট মেথড দেন, POST পোস্ট দেন, তখন দেখেন কি ঘটনা ঘটে। এখন আমি দিলাম মনে করেন আনোয়ার হোসাইন, ইমেল হচ্ছে এত, সেভ দিলাম। দেখেন তো ইউআরএল এ কি দেখা যাচ্ছে নাকি? না ভাইয়া। না ভাইয়া। যদি পোস্ট দেন তাহলে সেটা বডি দিয়ে ডাটা পাস করবে। কোনটাতে পাস করবে? বডি দিয়ে। আর যদি আপনি গেট মেথড দিয়ে ডাটাটা সেভ করতে চান তাহলে কি যাবে, ইউআরএল দিয়ে ডাটাটা পাস করবে। বুঝেন নাই? বুঝতে পারছি। এখন ইউআরএল দিয়ে পাস করলে কিছু সমস্যা আছে। ইউআরএল দিয়ে আপনি অনেক বড় বড় ডাটা পাস করতে পারবেন না, মানে ওটা ডাটা পাস করার মতো লিমিট আছে, 255 মনে সম্ভবত একটা লিমিট আছে, এর বেশি পাস করতে পারবেন না। বাট পোস্ট মেথডের মাধ্যমে আপনি হিউজ ডাটা পাস করতে পারবেন। আরেকটা সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা সবাই দেখতে পাচ্ছে, ইউআরএল দিয়ে গেলে তো দেখা যাচ্ছে, বাট বডির ভিতর দিয়ে গেলে তো দেখা যাচ্ছে না। কেউ দেখতে পাচ্ছে? এখানে আমরা শুধু শো করাচ্ছি, এই যে দেখা যাচ্ছে, আদারওয়াইজ কেউ দেখতে পারবে না। এখন আমরা কি ফরম্যাট ডাটাগুলা বুঝতে পারতেছি কিভাবে ধরা যাচ্ছে, কিভাবে। এখন যদি আমরা ধরতে পারি তাহলে আমরা সেভ করতেও পারবো। বাট সেভ করার জন্য তো ভাই আমাদের দরকার ডাটাবেস। এই ডাটাগুলো সেভ করবেন না, ডাটাবেস দরকার আছে না? জি ভাইয়া। তো আমরা কিন্তু এখনো পিএইচপি তে আছি, এখন আমরা ডাটাবেস যাই না। সেভ করার জন্য আমাদের কি করতে হবে? ডাটাবেস শিখতে হবে। আসল কাহিনী হবে ঘটনাটা এখন, বুঝছেন? এতক্ষণ তো খুব সহজে সহজে বুঝছেন, এখন চলেন যে বুঝতে পারেন কিনা ডাটাবেসটা বুঝতে পারেন। এত সহজে আসলে বোঝার কথা না, কারণ এটা মানুষ পিএইচপি তারপরে হচ্ছে মাইস ডাটাবেস এসব শেখার জন্য কত মাস সময় পার করে। তো আপনি একটা দুইটা ক্লাসেই যদি আপনি মনে করেন যে আপনি বুঝতেছেন না, হতাশ হয়ে যাবেন, তাহলে ব্যাপারটা ঠিক না। এখন এখানে ডাটাগুলো আমরা ধরতে পারতেছি, এখন ধরে ধরে আমরা সেভ করতে পারবো। তো সেটার জন্য আমাদের কি দরকার? ডাটাবেস দরকার। তো ডাটাবেস যদি দরকার হয়, এটা আমরা কিসের ডাটাবেস ইউজ করব? পিএইচপি এর জন্য ডাটাবেস ইউজ করব, তাই না?
তো পিএইচপির জন্য যদি করি তাহলে পিএইচপিটাও তো একটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন মাইএসকিউএল, আমরা মাইএসকিউএল কি করব, মাইএসকিউএল কি একটা ডাটাবেস, মাইএসকিউএল কি, মাইএসকিউএল হচ্ছে ডাটাবেস। ডাটাবেস কিন্তু অনেক ডাটাবেস হতে পারে, যেমন এসকিউএল একটা ডাটাবেস হতে পারে, মঙ্গোডিবি এটা একটা ডাটাবেস হতে পারে, তেমনি ভাবে মাইএসকিউএল একটা কি ডাটাবেস। বাট সবচেয়ে পপুলার বিশেষ করে পিএইচপির ক্ষেত্রে মাইএসকিউএলটা সবাই ইউজ করে। যেমন আপনি ওয়েব ডিজাইন মানে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য যেমন পিএইচপি আছে, পাইথন আছে, আরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। আপনি পিএইচপিটা কেন ইউজ করতেছেন? বিকজ অফ সবাই পপুলার একটা জিনিস, সবাই ইউজ করে বা এর অনেক উপকারিতা আছে। তেমনি ভাবে ডাটাবেসও অনেক আছে, তার মধ্যে মাইএসকিউএলটা আমরা এখানে শিখবো। এমন না যে একমাত্র হচ্ছে মাইএসকিউএলই আছে, আরো অনেক কিছু আছে, ঠিক আছে? আমরা এখানে মাইএসকিউএলটা শিখবো। এখন মাইএসকিউএলটা দেখতে কেমন, ব্যাপারটা কি, সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, মাইএসকিউএলটা রান করব কোথায়? মাইএসকিউএল এটা হচ্ছে সার্ভার, মাইএসকিউএলটা কি সার্ভার। তো অ্যাপাচি তো একটা সার্ভার ছিল, তো অ্যাপাচির একটা রুট ফোল্ডার ছিল না? অ্যাপাচির একটা রুট ফোল্ডার ছিল, তাহলে মাইএসকিউএল এর একটা রুট ফোল্ডার অবশ্যই অবশ্যই আছে। তেমনি ভাবে ফাইল জিলা মার্ক ইউনিট ট্রঙ্কেট প্রত্যেকটার একটা রুট ফোল্ডার আছে। সেটা কোথায় আছে? জ্যাম্পের ভিতরে আছে, সেটা জ্যাম্পের ভিতরে আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আমরা অ্যাপাচি রুট ফোল্ডার বলতে ডক্স, তেমনি ভাবে মাইএসকিউএল এর রুট ফোল্ডার হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। কথা বোঝেন নাই? বুঝেছি ভাইয়া। তাহলে আমরা যদি মাইএসকিউএল এর ইন্টারফেসটা দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলেন তো আগে? লোকাল হোস্টের পরে পিএসসি মাই অ্যাডমিন দিতে হবে। হ্যাঁ, পিএসসি মাই অ্যাডমিন দিলে আসবে ডাটাবেসটা। হ্যাঁ, না লোকাল হোস্ট তো লিখতে হবে আপনাকে, লোকাল হোস্ট আপনাকে লিখতে হবে, লোকাল হোস্ট আপনাকে কি করতে হবে? লিখতে হবে। তারপরে লিখতে হবে পিএইচপি মাই অ্যাডমিন। লোকাল হোস্ট লেখার পরে আপনি পিএইচপি মাই অ্যাডমিন যদি লিখেন, দেখবেন যে একটা ইন্টারফেস আসবে, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। দেখেন কি আসে, কি বলতেছে বলেন তো? অ্যাক্সেস ডিনাই, অ্যাক্সেস ডিনাই, ক্যান নট কানেক্টেড। তার মানে এটাও কি হয় নাই, সার্ভার স্টার্ট করেন নাই। এখন এটার জন্য কোনটা স্টার্ট করতে হবে? এই যে মাইএসকিউএল, এটা স্টার্ট করতে হবে, স্টার্ট ক্লিক স্টার্ট স্টার্ট করতে হবে, ঠিক আছে? স্টার্ট করলেন, এখন রিলোড দেন। কিছু আসে কিনা দেখেন। এটা হলো সেই মাইএসকিউএল এর ইন্টারফেস, এটা হচ্ছে সেই মাইএসকিউএল এর ইন্টারফেস যেখানে আপনি ডাটাবেস তৈরি করবেন, ডাটাবেস তৈরি করে এখানে ডাটাগুলো রাখবেন। এটা কি একটা ইন্টারফেস। এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাটাবেসের নাম। এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কি? ডাটাবেসের নাম। এখন ডাটাবেসের মধ্যে কি থাকে? ডাটা থাকে, না টেবিল থাকে, টেবিল। দেখেন ব্যাপারটা দেখেন কিরকম, জিনিসগুলো অর্গানাইজ করতে হবে। যে আপনি আপনার মোবাইলের মেমোরির মধ্যে 100 জিবি 200 জিবি যা ইচ্ছা হতে পারে। তো সেই মেমোরির মধ্যে যদি আপনি ডাটা রাখতে চান, আপনি কিভাবে রাখবেন? সাপোজ কিছু ভিডিও রাখবেন, তারপরে কিছু অডিও রাখবেন, কিছু ইমেজ রাখবেন। যদি আপনি আসলেই বুদ্ধিমান হয়ে থাকেন বা আপনি যদি স্ট্যান্ডার্ড পদ্ধতিতে কাজ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আলাদা আলাদা ফোল্ডার করতে হবে। যে এই ফোল্ডারের মধ্যে আমার বিয়ের সবগুলা ভিডিও এখানে আছে, আবার এই ফোল্ডারের মধ্যে আমার কাজের সকল ডকুমেন্ট এখানে আছে। যদি যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি খুঁজে বের করতে সহজ হবে। তার মানে এলে এক একটা কি র‍্যাক, এক একটা কি র‍্যাক। তেমনি ভাবে ডাটাবেসটা একটা বিশাল জিনিস। তো ওই ডাটাবেসের মধ্যে
আমি চাচ্ছি যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতেছে, সেই স্টুডেন্টের রেজিস্ট্রেশনের ইনফরমেশন গুলো আমি একটা র্যাকের মধ্যে গুছাই রাখবো, একটা টেবিলের মধ্যে রাখবো। আবার টিচার যখন রেজিস্ট্রেশন করবে, তো টিচারের ডাটা আর স্টুডেন্ট ডাটাকে আপনি একই জায়গাতে রাখবেন? অবশ্যই আপনি টিচারের জন্য আপনি আলাদা টেবিল তৈরি করবেন। এইরকম প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা টেবিল তৈরি করবেন। তার মানে ডাটাবেজের ভিতরে এইরকম আলাদা আলাদা টেবিল থাকে, সেই টেবিলগুলোতে মিনিংফুল ডাটাগুলো থাকে। যেমন আপনার এখানে অনেকগুলো কি আছে, ডাটাবেজ আছে। আমি যদি কোনো একটা ডাটাবেজ যাই, যেমন এস লিংক নামে একটা ডাটাবেজের নাম, এই ডাটাবেজের মধ্যে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে এখানে কতগুলো টেবিল পাওয়া যাবে। এই যে টেবিল দেখেন, একটা হচ্ছে অ্যাড ওয়েবসাইট লিংক, ফেইল জব, মাইগ্রেশন, পাসওয়ার্ড, এটা প্রত্যেকটা এক একটা কি টেবিল, প্রত্যেকটা কি এক একটা টেবিল। এখন টেবিল গুলোর মধ্যে কি হয়, টেবিল আপনার আমার সামনে টেবিল আছে, বুঝতে পারছেন? আমি আপনার সামনে পড়াচ্ছি, আমার সামনে টেবিল আছে। এখন টেবিল গুলোর মধ্যে আপনি 1000টা জিনিস আপনি টেবিলের মধ্যে রাখলেন, সবগুলো এক জায়গায় রাখলেন। এখন মনে করে ওখান থেকে আপনার সকালে ব্রাশ করতে যাবেন, এখন ওই ব্রাশটা তো অনেকগুলা জিনিসের মধ্যে ব্রাশটা আছে। এখন সকালবেলা কি আপনি 1 ঘন্টা যাবত টেবিলের মধ্যে একটা একটা করে খুঁজবেন যে কোন জায়গাতে ব্রাশ আছে? তো যদি আপনি টেবিলের মধ্যে কোন একটা স্পেসিফিক করতে পারেন, হ্যাঁ এই জায়গাতে ব্রাশ থাকে, এই জায়গাতে কলম থাকে, এই জায়গাতে এটা থাকে, তাহলে খুঁজে দেখার সুবিধা হবে। যেটা আমরা টেবিল ডিজাইন করতাম, মনে আছে? ওই একই রকম দেখেন যে আমি ইউজারে ক্লিক করলাম, ইউজার টেবিলে ক্লিক করলাম। ইউজার টেবিলের মধ্যে দেখেন এই যে নেমটাই হচ্ছে কলাম নেম। নেমের মধ্যে কি আছে, এখানে সবগুলা নেম গুলা আছে। এটা হচ্ছে মাস্টার, অ্যাডমিন, টেস্ট, এগুলো কলাম নেম। আবার ইমেইলের মধ্যে দেখেন ইমেইল গুলা আছে, ঠিক আছে? রোল আইডির মধ্যে 1 2 3 দেওয়া আছে, পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড গুলো দেওয়া আছে, বুঝতে পারতেছেন? এমনকি পাসওয়ার্ডের মধ্যে কি নাম দেওয়া আছে? আমি যদি পাসওয়ার্ড খুঁজতে চাই, আমি কোথায় আসবো? আমি যদি পাসওয়ার্ড খুঁজতে চাই, তাহলে আমি পাসওয়ার্ড এই কলামের মধ্যেই খুঁজে পাবো, কারণ এই কলামের মধ্যে সবগুলো পাসওয়ার্ড থাকে। তো এই হচ্ছে আপনার ডাটাবেজ এবং ডাটাবেজের টেবিল। তার মানে শুধু ডাটাবেজ তৈরি করলে হবে না, ডাটাবেজের মধ্যে টেবিলও তৈরি করতে হবে। আবার টেবিল তৈরি করলে হবে না, টেবিলের মধ্যে এরকম নামগুলো আপনাকে ডিফাইন করতে হবে। বোঝেন নাই? ভাইয়া বুঝেছি। এখন একটু বোরিং লাগবে, হ্যাঁ এখন একটু ব্যাপারটা বোরিং লাগবে, কারণ এখন তো একটু ভিতরে যাচ্ছেন, বুঝতেছেন, একটু সমস্যা হবে। দেখো, তাহলে আমরা ডাটাবেস তৈরি করতে প্রথমে কি করতে হবে? ডাটাবেস তৈরি করতে হবে নাকি? জি ভাইয়া। ডাটাবেস উপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে ডাটাবেস। তো আপনি এই জায়গাতে যদি ক্লিক করেন, এই জায়গাতে একটা বলছে ক্রিয়েট ডাটাবেস, তার মানে আপনাকে ডাটাবেস তৈরি করার জন্য একটা অপশন দিচ্ছে। অথবা আপনি এই জায়গাতে নিউতে ক্লিক করবেন, দেখবেন যে এরকম একটা অপশন দিবে। আপনি এই জায়গাতে আপনার ডাটাবেস তৈরি করতে পারেন। সাপোজ নাম দিলাম ANWER, আমার নাম দিলাম ডাটাবেস। এখন এই পাশে একটা জিনিস আছে, এই পাশে যদি আপনি, এটা একটা ড্রপ ডাউন, এখানে আপনি কিছু লিখতে হবে না, বাট একটা ড্রপ ডাউন মেনু দেওয়া আছে। এই মেনুটার কাহিনী হচ্ছে, এখানে একটা জিনিস সিলেক্ট করতে হয়, সেটা হচ্ছে যেটা আমরা করে থাকি UTF-8 জেনারেল CI। UTF-8 জেনারেল CI এটা ইউজ করার পিছনে কারণটা হচ্ছে, এখানে অনেকগুলো আপনার কাছে অপশন আছে, কিন্তু কোনটা আপনি ইউজ করবেন? আপনার ডাটাবেজের মধ্যে আপনি এখানে উর্দু লেখাও রাখতে পারেন, বাংলাও রাখতে পারেন, হিন্দিও রাখতে পারেন, পারেন না? জি ভাইয়া। এখন আপনার ডাটাবেজে যদি আপনি মনে করেন যে না, আমার ডাটাবেজে শুধু কি থাকবে, এই যে স্প্যানিশ থাকবে, তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তখন আপনার ডাটাবেজে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে না। বুঝেন নাই? বুঝেছি ভাইয়া। আমরা আর ভাই জেনারেল দিবেন? আমরা এখন যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে UTF-8 জেনারেল CI। এটা হচ্ছে পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে, সেই জন্য আমরা এটা ইউজ করে থাকি। তো আমরা এখন কি করব? ক্রিয়েট বাটনে ক্লিক করব। আমার আনোয়ার নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। বুঝেন নাই? বুঝেছি ভাইয়া। ঠিক আছে। এখন এই ডাটাবেসের মধ্যে যখন তৈরি করছেন, তখনই দেখেন একটা এখানে বলতে ক্রিয়েট টেবিল, মানে আপনি টেবিল তৈরি করেন, এবং সেই টেবিলে কলাম কয়টা থাকবে সেটা আপনি এখানে বলে দিতে পারেন, যে 4টা থাকবে না 5টা থাকবে না 10টা থাকবে, সেটা বলে দিতে পারেন। আমরা এটা আসার আগে আমরা এই আনোয়ার এই ডাটাবেসটাকে ডিলিট করি। যেটা আমরা ডিলিট করতে পারবো কিভাবে?
এখন মনে করেন যে এর মধ্যে ক্যান্সার হয়েছে, ডিলিট করে মানুষ এমনি এমনি করে না। ওই যে একজন ছিল যাকে আমি রিমুভ করে দিলাম, তাকে আমরা এমনি এমনি রিমুভ করছি? না ভাইয়া। কোন একটা কারণে করছি তো। তো তেমনি আপনি যদি কোনো কিছু ডিলিট করেন, আপনি তো এমনি এমনি ডিলিট করবেন না। ধরে নিলাম ইনার ক্যান্সার হয়েছে, তো ক্যান্সার তাকে অপারেশন করতে হবে। তো সেই জায়গাতে যদি আমরা অপারেশন করতে চাই, আপনি এখানে তো অনেকগুলো ব্যক্তি আছে, অনেকগুলো ডাটাবেস আছে, কোন ডাটাবেসের আপনি অপারেশন করবেন সেই ডাটাবেসে আপনি সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে। কি করতে হবে? আগে সেই ডাটাবেসের উপরে ক্লিক করতে হবে, তার মানে এটা সিলেক্ট হলো। এখন এই ডাটাবেসকে আপনি অপারেশন করবেন, আপনি অপারেশনসে ক্লিক করেন, এরপরে আপনি এখানে নিচের দিকে আসেন, বলছেন ড্রপ দ্য ডাটাবেস। ড্রপ মানে ডিলিট করা, দ্য ডাটাবেস ডিলিট করতে পারবেন। আপনি এখানে ক্লিক করেন, ডাটাবেস কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা তো ম্যানুয়ালি আমরা এভাবে ডাটাবেস তৈরি করতেছি। এই ডাটাবেস তৈরি করা কি খুব ডিফিকাল্ট কাজ? এটা কি শেখানোর কোনো প্রয়োজন আছে? শেখানোর না কিছু ভাইয়া। প্রয়োজন নেই, বা আপনার মনে রাখার কিছু প্রয়োজন নাই। কিন্তু এইসব জিনিস, ডাটাবেস তৈরি করা, ডাটাবেসে ডাটা সেভ করা, তারপরে হচ্ছে টেবিল তৈরি করা, এসব কিছু জিনিসের জন্য আরো একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। কি করতে হবে? আরো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। পিএইচপি যেমন একটা ল্যাঙ্গুয়েজ, তেমনি আপনাকে আরো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এসব শেখার জন্য। সেটা হচ্ছে এসকিউএল। যেমন আপনি এই যে W3 স্কুলে এই সাইটে আসার পর দেখবেন যেখানে এসকিউএল নামে একটা অপশন আছে। এসকিউএল, এইচটিএমএল যেমন একটা ল্যাঙ্গুয়েজ, সিএসএস যেমন একটা ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট যেমন একটা ল্যাঙ্গুয়েজ, সবগুলোর মতো এসকিউএলও কি একটা ল্যাঙ্গুয়েজ। বাট এই এসকিউএল ল্যাঙ্গুয়েজে কি করা হয়? ডাটাবেজের কাজ করা হয়। এই এসকিউএল এ ক্লিক করেন, এসকিউএল এ ক্লিক করার পরে আপনি অনেক জিনিস আছে, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে যদি আপনি কাজ করতে চান। এখানে দেখবেন যে এসকিউএল ডাটাবেস, এসকিউএল কি ডাটাবেস, এখানে দেখবেন যে ক্রিয়েট ডিবি। এই ডিবি কথাটা মানে হচ্ছে ডাটাবেস, ডিবি মানে হচ্ছে ডাটাবেস। মানে আপনি ডাটাবেস তৈরি করবেন কিভাবে, সেটার জন্য আপনাকে এখানে ক্লিক করেন। ক্লিক করলে তারা বলে দিবে যে ডাটাবেস তৈরি করতে হবে কিভাবে। ডাটাবেস তৈরি করার জন্য কি করতে হয়? প্রথমে লিখতে হয় ক্রিয়েট, তারপর লিখতে হয় ডাটাবেস, তারপরে এই যে ডাটাবেসের নাম দিতে হয়। তাহলে কি হবে? ডাটাবেস তৈরি হয়ে যাবে। এই যে ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নাম, এই জিনিসগুলো আপনি কোথায় লিখবেন? এই জিনিসগুলো লিখতে হবে যে এই যে এসকিউএল এ আসবেন। আমরা তো এখান থেকে নিউ থেকে ক্লিক করে ডাটাবেস তৈরি করতেই পারতেছি, কিন্তু যদি আমরা কোড দিয়ে করতে চাই তাহলে এসকিউএল এ ক্লিক করেন। এসকিউএল এ ক্লিক করলে আপনাকে কোড লেখার জন্য একটা জায়গা দিবে, একটা এনভায়রনমেন্ট দিবে। একটা এনভায়রনমেন্ট দিচ্ছে, সেখানে আপনি লিখতে পারেন। কি লিখবেন? CREAT, ক্রিয়েট মানে তৈরি করা। কি তৈরি করব? ডাটাবেস। ডাটাবেস, ডাটাবেস তৈরি করব। ডাটাবেস সেই ডাটাবেসের নাম কি? নাম দিলাম ANW আনোয়ার। কাজ শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে গো বাটন আছে, গো বাটন, এই গো বাটনে ক্লিক করেন। আনোয়ার নামে ডাটাবেসটা তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন আপনি ডাটাবেসটা কি করবেন? ডিলিট করবেন। মানে কি করবেন? ড্রপ করবেন। এই যে SQL ড্রপ ডিবি, আপনি এটাতে হিট করেন, দেখেন কি বলতেছে, ড্রপ ডাটাবেস, সেই ডাটাবেসের নাম। তাহলে আমরা এখানে কি করতে পারি? SQL এ আসলাম, আসার পর আমি লিখলাম DROP, ড্রপ, DAT ডাটা বেস, স্পেস ডাটাবেসের নাম কি? ANWAR। ক্রিয়েট দিয়ে তৈরি করলাম, আর ড্রপ করলে ডিলিট হয়ে যাচ্ছে। এই তো বুঝে গেছে? ভাইয়া এখানে ই লাগবে না, ওই যে সেমিকোলন লাগবে না? না, সেমিকোলন আপনি একটা লাইন তো এক লাইনে দেওয়ার দরকার নেই। আপনি যদি একাধিক লাইনে কাজ করতেন তখন সেমিকোলন, যেটা আপনি একটা লাইনে কাজ করছেন সেখানে দেওয়ার দরকার নেই। দিলে সমস্যা নেই, বা না দিলেও সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু এরা দিয়ে রাখ, দেখছেন? যখন আমরা ডিলিট করলাম তখন সেই কোডটা কিন্তু এখানে শো করাচ্ছে যে ড্রপ ডাটাবেস আনোয়ার, লাস্টে সেমিকোলন দিয়ে রাখছে। এটা গুড প্র্যাকটিস, বাট না দিলেও সমস্যা নেই। বাট যদি দুই লাইনে কাজ করে তখন সেমিকোলন দিতে হবে। বুঝতে পারতেছেন এখন কাহিনী? তার মানে আপনাকে এই জিনিসগুলো শিখতে কিন্তু হবে। আপনি মনে করছেন এত ইজি জিনিস এত সহজে পারবেন? এই জিনিসগুলো আপনাকে সব শিখতে হবে। আরো একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে ভালো মতো শেখার জন্য। বুঝেন নাই না আমার কথা? বুঝেছি ভাইয়া। এটা হচ্ছে SQL শিখতে হবে। এটা হলো SQL শিখতে হবে। যেমন আপনার এই ডাটাবেজের মধ্যে মনে করেন যে আপনার এখানে স্যালারি হিসাব করা আছে, স্যালারি হিসাব। এখানে ইউজার নেম গুলো আছে না,
এখানে দেওয়া আছে। এখন আপনি আপনার কোম্পানির মালিক দেখতে যাচ্ছে যাদের স্যালারি হচ্ছে 20,000 টাকার উপরে, এইরকম কয়জন ব্যক্তি আছে, এখানে এরকম কয়জন ব্যক্তি আছে যাদের স্যালারি 20,000 টাকার উপরে। তার মানে এই জায়গাতে এসে সার্চ করতে হবে না? জি ভাইয়া। এখানে এসে সার্চ করতে হবে, কোন একটা কন্ডিশনের মধ্যে ফেলাতে হবে যে এই কন্ডিশন তুমি চেক করে দেখাতো যে এখানে 1000, এখানে তো 3 জন ব্যক্তি আছে, কিন্তু যখন এখানে 1000 ব্যক্তি থাকবে বা 5000 বা 10,000 ব্যক্তি থাকবে, তাদের মাঝখান থেকে 10 জন বা 5 জনের ডাটা খুঁজে বের করে এত সহজ, একটা করে খোঁজা সহজ না। তখন আপনার কি করতে হবে দেখেন, এখানে অনেক কন্ডিশন আছে, যেমন হয়ার নামে একটা কন্ডিশন আছে, হয়ার, যে হয়ারের মধ্যে বলে দিচ্ছে যেখানে এই হয়ার কন্ডিশন, যেখানে তার এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছে এতগুলা ডাটার মধ্যে থেকে আপনি ডাটাগুলো খুঁজে বের করবেন কিভাবে। দেখেন কি বলছে, সিলেক্ট, তারপরে কি দেওয়া আছে, এটা স্টার মানে অল, অল মানে হচ্ছে এই ডাটাবেজের মধ্যে যত ডাটা আছে সবগুলা কি করবে খুঁজবে। ফ্রম মানে কি, কাস্টমার মানে একটা টেবিলের নাম, তার মানে এই যে হচ্ছে ইউজার টেবিল, এই ইউজার টেবিলের যত ডাটা আছে, এই স্টার সাইন দেওয়া মানে কি, স্টার সাইনটা মানে হচ্ছে এই যে কাস্টমার টেবিল, এটা কাস্টমার টেবিলের নাম, কাস্টমার টেবিল থেকে, ফ্রম মানে কি থেকে, কাস্টমার টেবিলের যত ডাটা আছে সবগুলা কি করবে, সার্চ করবা। হয়ার মানে কি, হয়ার মানে যেখানে কি আছে, কান্ট্রি মানে হচ্ছে এই কান্ট্রিটা, এই যে কান্ট্রি লেখা আছে না, এই যে কান্ট্রি কলামের নাম, কলাম। তাদের কলামের নাম কি দেওয়া আছে, মেক্সিকো। যাদের কলামের নাম হচ্ছে মেক্সিকো, তাদের ডাটাটা আমার সামনে নিয়ে এসে দেখাও। তখন কি করবে, সেই এই একজন ব্যক্তির নামটাই শুধু সার্চ করে নিয়ে এসে ওখানে আপনাকে দেখাবে। বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আমরা যখন আমাদের প্রোফাইলে ডাটা আপডেট করি না, আপডেট, জি ভাইয়া। তো আপনার প্রোফাইলে তো আপনি আগে একটা ডাটা দিয়ে রাখছেন, তারপরে কি করতে হয়, আবার কিছু ডাটা দেন, তাহলে আগে ডাটাটা মুছে চলে যায়, পরে ডাটাটা আপডেট হয়। তেমনই ভাবে ওই যে আপডেট গুলা হয় কিভাবে হয়, এখানে দেখবেন যে আপডেট পিএসকিউএল, আপডেট কোয়েরি আছে, এই লাইন গুলার কারণে ডাটাগুলো আপডেট হয়। ঠিক আছে, এই যে এইরকম ভাবে লিখলে ডাটাগুলো আপডেট হয়। বুঝতে পারছেন? তার মানে এই ল্যাঙ্গুয়েজ গুলো আপনাকে শিখতে হবে। বুঝেন নাই না? জি ভাইয়া। এগুলা কি আমি শিখাবো মনে হচ্ছে? এগুলা কিন্তু আমি শিখাবো, এগুলা আপনাকেই শিখতে হবে। আমি পয়েন্ট গুলা বলে দিচ্ছি যে এগুলা গেলে আপনার শিখতে হবে, এত কথা আমি বলি না, আপনাদের বেলা একটু বলতেছি। যাই হোক, আমরা এগুলা শিখতে হবে সেটা পরের বিষয়, বাট আমরা এই ডাটাবেজে আসি। ডাটাবেজ আসার পরে যেটা করলাম, আমরা ডাটাবেজ তৈরি করতে পারতেছি। ডাটাবেজ আমরা এখানে নিউ থেকে আসলাম, নিউ থেকে আসার পরে মনে করেন যে আমরা ডাটাবেজ তৈরি করলাম, আনোয়ার ক্রিয়েট করলাম। এখন আমরা ডাটাবেজ যদি এই ডাটাবেজের টেবিল তৈরি করতে পারি, তো টেবিলে কি বলছে, এখানে কি বলছে, টেবিলের নাম দিতে বলছে, তাই না? তো নাম দিলাম মনে করেন যে ইউজার। ওই ইউজার টেবিলে কলাম কয়টা হবে, এখন কলাম কয়টা হবে সেটা আপনি কিভাবে বুঝবেন? এখানে দেখেন তো, এখানে ডাটা কয়টা আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেইল, তাহলে কয়টা হলো এখানে কলাম? 3টা ভাই। 3টা হলো। 3টা হলো, তার মানে এখানে কলাম হবে কয়টা, 3টা। কিন্তু আচ্ছা ভাই, ওইটা আর রোল একটা আপনাকে বাড়াইতে হবে, বিকজ অফ 3টা কলাম দিয়ে হবে না, এখানে আপনাকে আইডি নামে একটা কলাম রাখতে হবে। প্রত্যেকটা টেবিলে আমরা আইডি নামে একটা জিনিস রাখি, যেখানে কি হবে, অটো ইনক্রিমেন্ট করি, 1 2 3 সিরিয়াল করে থাকবে। তো এই জন্য আমাদের করতে হবে 4টা রাখতে হবে। বুঝতে পারছেন? তো মনে করেন আমি এখানে 3টাই রাখলাম, প্রথমটার নাম দিলাম হচ্ছে আইডি, প্রথমটার নাম দিলাম কি, আইডি। পরেরটার নাম দিলাম মনে করেন যে কি নাম দেবে এখানে, এফ এন এ এম ই, নেম। বুঝেন নাই? বুঝেছি। ফার্স্ট নেম। আচ্ছা, অথবা আপনি যা ইচ্ছা দেন, এফ আর আই এস টি ফার্স্ট আন্ডারস্কোর এন এ এম ই, নেম। এরপরে আমি দিলাম হচ্ছে এল এ এস টি লাস্ট আন্ডারস্কোর ই, নেম, এন এ এম ই, নেম। এই পাশে একটা জিনিস দেখেন, টাইপ। আপনি আইডিতে, আইডি মানে কি 1 2 3 4 হয়, আইডি কি এবিসিডি হয়? না ভাইয়া। আইডি যদি সংখ্যা হয়, এখানে টাইপটা বলে দিতে হবে যে আপনি এখানে এই জায়গাতে এই কলামে আপনি কোন টাইপের ডাটাটা ঢুকাতে যাচ্ছেন।
আমি যদি এখানে একটু যাই ইউজারটা টেবিলে যে তৈরি করে সেটা একটু দেখাই। আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমাকে একটু বললেন, ঠিক আছে? দেখেন এখানে নেম দেওয়া আছে, যে আইডি দেওয়া আছে, নেম দেওয়া আছে, রোল আইডি, ইমেল এসব দেওয়া আছে না? তো আপনি কি আগে থেকে জানেন না যে আইডি তে মানে 1 2 3 4 বসে, আর নেম মানে কি? নেম মানে আপনার এ বি সি ডি ক্যারেক্টার বসতে পারে, অথবা নেম মানে কি, নেমের মধ্যে এ এন ডাব্লিউ এ আর, আমি 4035 দিতে পারি না, আমার নাম আনোয়ার 40 দিতে পারি না? পারি। আমার ইমেলের মধ্যে কি হয়, ইমেলের একটা ফরম্যাট থাকে, তো সেই জায়গাগুলোতে আপনাকে বলে দিতে হবে যে আইডি, এটা আমাকে বলে দিতে হবে হচ্ছে ইন্টিজার, মানে ইন্টিজার মানে হচ্ছে 1 2 3 4 এইরকম বিষয় আসে, ঠিক আছে? এরপরে ফার্স্ট নেম কি 1 2 3 4 নাম কি 1 2 3 4 হতে পারে? এটা এমন কিছু না একটা ভাইয়া। হতে পারে যেখানে আপনার সংখ্যাও বসতে পারে, আবার এবিসিডিও বসতে পারে, সবকিছুই অ্যাকসেপ্ট করতে পারে। কারো নাম হয় না, ফেসবুকে দেখেন না অনেকের নাম অনেক রকম হতে পারে, তো নাম তো আমি আমার নাম এবিসিডি 1 2 3 4 দিতে পারি। তো এই জন্য আপনাকে এখানে এমন কিছু একটা সিলেক্ট করতে হবে যেটা সবকিছু কি করে, অ্যাকসেপ্ট করে। এই জন্য সেটাকে আমরা দিতে পারি ভার্কার। ভার্কার মানে এই জায়গা ভার্কার যদি আপনি দেন তাহলে এখানে কি করবে, এবিসিডি 1 2 3 4 হ্যাশ ডলার সাইন সব কিছু সে কি করবে, অ্যাকসেপ্ট করবে। বাট আপনি এই ইন্টিজার যদি দেন, এখানে কি ডলার সাইন এবিসিডি অ্যাকসেপ্ট করবে? না ভাইয়া। করবে না। লাস্ট নেম এটাকেও আমরা কি করতে পারি, এটাকেও আমরা ভার্কার করতে পারি। এখন মনে করেন লাস্ট নেম না, এখানে আপনি দিলেন হচ্ছে মনে করেন যে হচ্ছে ডেট, এলএস লাস্ট ডেট। তো লাস্ট ডেট যদি দিয়ে থাকেন তার মানে এখানে কি বসবে, ডেট বসবে। তো ডেট যদি বসে থাকে তখন আপনি দেখবেন যে এখানে ডেট নামে একটা জিনিসও কিন্তু থাকে, যে এখানে ডেট আছে, তখন আপনি কি দিবেন, ডেট। তখন এই জায়গাতে ডেট ছাড়া আপনি যদি এবিসিডি বসাইতে চান তখন বসবে না ভাইয়া। না ভাইয়া। মানে ইনপুট ফিল্ডে কি বসবে না বসবে সেটা তো আপনি আগে থেকেই জানেন। আপনি ইউজারের কাছ থেকে কি ডাটা নিবেন বা কি নিবেন না সেটা তো আপনার থেকেই ভালো কেউ জানে না। তো এখানকার উপর ডিপেন্ড করে আপনাকে এখানে আপনার এই জিনিসটা দিতে হবে। তা আমি এখানে কি করলাম, লাস্ট নেমই দিলাম, আমি নেমই দিলাম, দিয়ে এটাকে কি করলাম, আমি ভার্কার করলাম। তেমন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টেক্সট। টেক্সট নামে একটা জিনিস আছে, টেক্সট। টেক্সটের এই জিনিসটা মানে হচ্ছে আমরা কখনো কখনো মনে আছে কিনা আমি জানি না, কখনো কখনো ডিসক্রিপশন লিখতে হয়, অনেক বড় কিছু লিখতে হয় ইনপুট ফিল্ডে, যে টেক্সট এরিয়া ইউজ করতে হয়, মনে আছে টেক্সট এরিয়া? জি জি ভাইয়া। ভাইয়া। তো টেক্সট এরিয়াটা মানে কি, যে আপনি ওখানে অনেকগুলা টেক্সট ইনপুট নিতে চাচ্ছেন, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। যদি আপনি অনেকগুলা ইনপুট নিতে চান তখন আপনি কি দিবেন, এখানে এখানে সিলেক্ট করবেন টেক্সট। তখন যদি আপনি ভার্কার সিলেক্ট করেন তখন একটু সমস্যা হবে, কারণটা হচ্ছে ভার্কার লিমিটেড ডাটা নিতে পারে, ভার্কার কি করতে পারে, লিমিটেড ডাটা অ্যাকসেপ্ট করতে পারে, বাট টেক্সট অনেক ডাটা অ্যাকসেপ্ট করতে পারে, এই জন্য টেক্সট আলাদাভাবে করা হয়েছে। তার মানে এই যে আমরা এখানে ড্রপ ডাউনের মধ্যে কোনটা কেন নিচ্ছি আপনি বুঝতে পারতেছেন? জি ভাই। জি ভাইয়া। ওকে, বুঝতে পারলে খুব ভালো কথা। এখন এই জায়গাতে আপনাকে লেন্থ বলে দিতে হবে, এখানে আপনাকে লেন্থ বলে দিতে হবে যে আপনার আইডিটার লেন্থ কত হবে। এই আইডিটার লেন্থ আপনি বলে দেওয়ার জন্য এখানে একটা জিনিস আসলে অনেক কিছু দেখাইতে হয়তো বলতে হয়, আমি বুঝতেছি না এত সময় পাবো কিনা। এই জিনিসগুলো এত ভাবে হয়তো আপনি সব জায়গাতে পাবেন বলে আমার মনে হয় না। হ্যাঁ, যে এখানে লেন্থ, ঠিক আছে, এখন এখানে লেন্থ হচ্ছে এই আইডি গুলার লেন্থ, মানে এখানে কতগুলো আইডি থাকতে পারে, যেমন এই জায়গায় দেখেন 1 2 3, তো এইরকম 1 2 3 4 করে সর্বোচ্চ কতগুলো আপনি এরকম লিস্ট তৈরি করতে পারবেন, বোঝেন নাই? এখানে 1 2 3, তো আপনি এখানে 1 2 3 করতে করতে আপনি কতগুলা ডাটা এই টেবিলে ঢুকাইতে পারবেন সেই জিনিসটা আমাদের এখানে বলে দিতে হয়। বিশেষ করে ইন্টিজারের ক্ষেত্রে যদি আপনি এখানে 3 দেন, যদি এখানে 3 দেন, 3 এর সর্ববৃহৎ সংখ্যা কত? 3টা 9। জি ভাইয়া, 3টা নাই। 3টা 9 মানে 999, তার মানে 999 পর্যন্ত এরকম সিরিয়াল আসতে থাকবে।
যদি আপনি এখানে 3 দেন, আর যদি আপনি 4 দেন তাহলে কি হবে? 4টা 9, তার মানে 9999। এটা ব্যাপারটা বুঝতে পারতেছেন? এটা কিন্তু শুধু এই ইন্টিজারের ক্ষেত্রে, শুধু এটা ইন্টিজারের ক্ষেত্রে, শুধু এটা কি ইন্টিজারের ক্ষেত্রে। এখন এই যে ভার্কার আসলাম, ভার্কারের এই লেন্থটা মানে হচ্ছে যে আপনার কত ক্যারেক্টার পর্যন্ত আপনার এখানে নিবে, মানে এই কতগুলা ক্যারেক্টার পর্যন্ত এই ইনপুট ফিল্ডে নেবে। এই ইনপুট ফিল্ডে এই যে নেম লিখছেন না, এই নেমটার লেন্থ কত পর্যন্ত হতে পারে, এই নেমের লেন্থ কত পর্যন্ত হতে পারে সেই লেন্থটা আপনি এখানে বসাতে হবে। তো আপনি যে ইউজারের কাছ থেকে নাম নিচ্ছেন, সেই ইউজারের নাম কতগুলো লেন্থ হতে পারে বলুন তো? 500 হতে পারে? না ভাইয়া, হতে পারে না। যদিও 500 এখানে অ্যাকসেপ্টেবল না, এখানে সর্বোচ্চ অ্যাকসেপ্টেবল হচ্ছে 255, সর্বোচ্চ অ্যাকসেপ্টেবল হচ্ছে কত? 255। এখানে আপনাকে সেই লেন্থটা বলে দিতে হবে। আপনি চাইলে কত করতে পারেন? 255 দিতে পারেন, কিন্তু নেম কি কখনো 255 লেন্থ হতে পারে? আপনি নিজেও বোঝেন যে নেম এত বড় হওয়ার কথা না। নেম হয়তো 50, 60 বা 100 দিলেন, আপনি 50 দিতে পারেন। লাস্ট নেম এটাকে আপনি 50 বানিয়ে দিতে পারেন। এখন এই লেন্থের কিছু দিতে হয় না? কোনটা? টেক্সটের ক্ষেত্রে কি কিছু দিতে হয় না? সবার ক্ষেত্রে আপনি লেন্থ দিবেন, বা লেন্থ সর্বোচ্চ কত ধরে? 255 পর্যন্ত ধরে, 255 বেশি আপনি দিতে পারবেন না। এখন এই জিনিসটা গেল। আমি এখানে একটা জিনিসটা বলতে চাই, সেটা হচ্ছে এই জিনিসগুলো খুব মানে এত কম কথায় ক্লিয়ার হবে না, বাট যদি দেখাচ্ছি যে এই জিনিস দেখে যাচ্ছে, সেটা হচ্ছে দেখেন ইন্টিজার আপনি কখনোই বেশি দিবেন না। ইন্টিজার বেশি দেওয়া মানে হচ্ছে এখানে ঝামেলা আছে। ইন্টিজার যখন আপনি লেন্থ বেশি, সাপোজ এখানে আপনি ভার্কার দিচ্ছেন না, এখানে তো ভার্কার দিচ্ছেন, আমার মনে হয় এই জিনিসটা দেখাই নাই, ভার্কার ঝামেলা হবে। কারণটা হচ্ছে ইন্টিজার যদি দেন, সে আসলে জায়গা রেখে দেয় না। এভাবে বললে আপনি বুঝবেন কি না? আচ্ছা আমি মনে একটা জিনিস মেমোরি আচ্ছা আমি মনে একটা খায় সে আমি একটা জিনিস মনে মিস করে গেছি, সেটা হচ্ছে মেমোরি স্পেস শোনা সরি আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা বলতে আমার মনে একটু বলতে ভুলতেছে। আমি কি বলছিলাম যে 4 মানে হচ্ছে বা 3 মানে হচ্ছে কত? 999। তার মানে এই লিস্ট কিন্তু 999 বলতে কি, এখানে 1 2 3 করে আপনি এখানে কত সর্বোচ্চ বসতে পারে, এখানে এই জায়গাটা কত বসতে পারে? 9 9 9 এরকম বসতে পারে, তাই না? আমি সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। এখন কথা হচ্ছে যে আপনি যখন এখানে ইন্টিজার দিচ্ছেন, তখন প্রত্যেকটা লেন্থের জন্য 2 বাইট করে জায়গা নিচ্ছে। প্রত্যেকটা লেন্থের জন্য কত? 2 বাইট করে জায়গা নিচ্ছে। তার মানে এখানে কত দেওয়া আছে? 1 মানে হচ্ছে 2 বাইট জায়গা নিচ্ছে, 2 মানে 2 বাইট জায়গা নিচ্ছে, 3 মানে একটা ক্যারেক্টার মানে 2 বাইট করে জায়গা নিচ্ছে। কথাটা বোঝেন? 2 বাইট করে জায়গা নিচ্ছে। এখন কথা হচ্ছে যখন আপনি ইন্টিজার দিবেন, যদি আপনার 2 বাইট জায়গা নাও লাগে, বুঝেন না আমার কথা, তাহলেও কিন্তু সে জায়গাটা ধরে রাখবে। যদি তার 2 বাইট জায়গা নাও লাগে, তাহলেও সে জায়গাটা ধরে নিবে। বাট যদি যখন আপনি ভার্কার ইউজ করতেছেন, তখন আপনি এখানে লেন্থ কত দিচ্ছেন বলেন তো? 50। কিন্তু যদি আপনার লেন্থ 50 নাও হয়, সাপোজ লেন্থ হইলো 10, তাহলে বাকি 40 জায়গাটা সে ছেড়ে দিবে। বাকি 40 জায়গাটা কি করে দেবে? সে ছেড়ে দিবে। বাট ইন্টিজার যেটা করে, সে জায়গাটা ছেড়ে দেয় না। যদি আপনি লেন্থ 3 করছেন না, সে 3 লেন্থ পর্যন্ত মানে অতটুকু লেন্থ পর্যন্ত সে জায়গা ধরে রাখছে। আপনি ডাটা রাখেন আর না রাখেন, সে ডাটা ধরে রাখবে। আর যদি ভার্কার করেন, তখন কি করবে? সে ডাটা যদি যতটুকু লাগবে সে ততটুকু নিবে, যদি না লাগে সে জায়গাটা ছেড়ে দেয়। তার মানে ইন্টিজারের ক্ষেত্রে লেন্থ দেওয়াটা আপনাকে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। বুঝেন নাই না? বুঝতে পারছি। আচ্ছা, তো যাই হোক,
আমাদের এটা যদি সব ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের প্রত্যেকটা টেবিলের জন্য আমাদের একটা প্রাইমারি কি ডিক্লেয়ার করতে হয়, প্রাইমারি কি একটা ইউনিক কি ডিক্লেয়ার করতে হয়। যেমন এই যে 1 2 3 4 এগুলা হলো প্রাইমারি কি ডিক্লেয়ার করা আছে, এই জন্য দেখবেন যে আইডি 1 এটা একই হবে, এই টেবিলের মধ্যে 1 আইডি আর কখনো পাবেন না, এই একটাই পাবেন, 2 একটাই থাকে, 3 একটাই থাকবে, 4 একটাই থাকবে। এটাকে বলে প্রাইমারি কি। প্রত্যেকটা টেবিলে একটা এরকম প্রাইমারি কি একটা ডিক্লেয়ার করতে হবে। আপনি এই জায়গাতে একটু সামনের দিকে আসেন, আসার পর দেখবেন যে a_i এখানে বাটনে ক্লিক করবেন, বাটনে ক্লিক করলে দেখবেন যে প্রাইমারি কি এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, প্রাইমারি কি সিলেক্ট হয়ে গেছে, তার এটা প্রাইমারি কি হিসেবে আপনি ডিক্লেয়ার করলেন, এটাকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করলেন। ওই আইডিটাকে আমরা সবসময় আইডিটাকেই প্রাইমারি কি ডিক্লেয়ার করে থাকি। কথা কি বুঝতে পেরেছেন? এখন ডিক্লেয়ার করা শেষ, এখন আমাকে যেটা করতে হবে এখানে গো বাটনটা কোথায়, এই যে সেভ বাটনটা দেওয়া আছে, সেভ, এই সেভে ক্লিক করেন, দেখবেন যে টেবিলটা তৈরি হয়ে গেছে। টেবিলটা তৈরি হয়ে গেছে। যখনই আপনি প্রাইমারি কি ডিক্লেয়ার করছেন তখন দেখে একটা কি দেওয়া আছে, তালার মতো ব্যাপারটা দেওয়া, দেখছেন, দেখতে পাচ্ছেন না? আমি এটা প্রাইমারি কি ডিক্লেয়ার হয়ে গেছে এবং কি বলা আছে এখানে অটো ইনক্রিমেন্ট। আমি এটা 1 2 3 4 করে অটোমেটিক্যালি কি হবে, ইনক্রিমেন্ট হবে। বুঝেন নাই না? বুঝেছি ভাইয়া। ভাইয়া এখন আমাদের ইনপুট ফিল্ড কয়টা বলুন তো? এখানে 4, 1টা 2টা 3টা, মানে ইমেল, কিন্তু এখানে তো আমরা ইমেলটা নেই নাই, নিছি এখানে তো আমরা ইমেল নেই না। কয়টা আছে? একটা আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, বাট ইমেলটা হয় নাই। তাহলে আমাদের আরো একটা কি করতে হবে, অ্যাড অ্যাড করতে করতে হবে। হবে। আরো যদি আমি একটা অ্যাড করতে চাই তাহলে আমি সেক্ষেত্রে কি করতে পারি, আমি যে স্ট্রাকচারে ক্লিক করলাম, স্ট্রাকচারে ক্লিক করলে দেখবে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম এরকম আছে। আমরা এই যেখানে অ্যাড নামে একটা অপশন আছে না, অ্যাড, জি ভাইয়া আরো একটা কলাম আমি অ্যাড করতে চাচ্ছি, আমি আরো একটা কলাম অ্যাড করতে চাচ্ছি। এখানে কি কয়টা কলাম অ্যাড করতে চাচ্ছি? একটা। যদি আমি একটা কলাম অ্যাড করতে চাই আমি একটা 1 দিব, যদি দুইটা কলাম অ্যাড করতে চাই 2 দিব। আমি একটা কলাম অ্যাড করতে চাচ্ছি, দিলাম 1। এখন এই একটা কলাম কোন কলামের পরে হবে এখানে আপনি বলে দিতে পারেন, যেখানে লাস্ট নেম এটার পরে হবে, আফটার লাস্ট নেম, এই লাস্ট নেমের পরে আরেকটা কলাম তৈরি হবে, গো দিলাম, গো দিলেন। এখন এখানে সেই রকম আবার একটা ইনপুট ফিল্ড আসছে, আপনাকে বলে দেব লাস্ট এটা কি দিবেন, ইমেল, ইমেল দিলাম। এখানে আমি দিলাম হচ্ছে ইমেলটাকে দিলাম ভারকার, লেন দিলাম মনে করেন যে 50, আমি এটাকে সেভ করে দিলাম। দেখবেন যেখানে এখন চলে আসছে 4টা হইছে। জি ভাইয়া 4টা হয়ে গেছে, তাই না? আপনি আরো অনেক কিছু করতে পারেন। এখানে আপনি এগুলা তৈরি করছেন না, ইমেলটা এখানে কিছু ভারকার দিবেন, লাস্ট নেমটা ভারকার 50 করে দিবেন না, এগুলা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ, চেঞ্জে ক্লিক করবেন, আপনি এখানে লেন্থ কি করতে পারেন, আপনি দিলেন হচ্ছে 55 করে, আপনি সেভ দিলেন। এটা চেঞ্জ করাও পসিবল। আবার এখান থেকে কি করতে পারবেন, কোন একটা কলাম ড্রপ করতে যাচ্ছেন, সেই ড্রপ করাও পসিবল। কথা কি বোঝা গেছে? জি ভাইয়া এটা তো আমরা তৈরি করলাম ম্যানুয়ালি, এই টেবিলটা তৈরি করলাম কিভাবে, ম্যানুয়ালি না? তো এটা জি। তৈরি কোড দিয়ে কিভাবে তৈরি করা যায়, এই যে ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিলে ক্লিক করেন, ক্রিয়েট টেবিলে ক্লিক করলে দেখেন এইরকম একটা অপশন পাবেন, এই যে এই কোডগুলো আপনি কপি করেন। কপি করে যদি আমরা এই জায়গাতে আসি, আমাকে কোড কোথায় লিখতে হয়, এসকিউএল এ লিখতে হয়, তাই না? তার আগে কি করতে হবে বলুন তো আপনাকে, আপনি এই টেবিলটা তৈরি করবেন কোথায়, কোন ডাটাবেসে তৈরি করবেন? আনোয়ার এই ডাটাবেসে। তাহলে আপনাকে এই ডাটাবেসটা সিলেক্ট থাকতে হবে, যে এই ডাটাবেসের মধ্যে আপনি কি করবেন, এসকিউএল এর মধ্যে আপনি একটা টেবিল তৈরি করবেন। টেবিলটার নাম কি দিবেন? নাম দিলেন হলো পার্সন। টেবিলটার নাম কি, কথা বলেন? পার্সন। পার্সন। এবং পার্সন আইডি এটাকে দিলাম হলো ইন্টিজার। এবং পার্সনের মধ্যে কি থাকবে, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি। এবং প্রত্যেকটা কি, এটা হলো ইন্টিজার, এটা ভারকার, এটা ভারকার, এটা ভারকার, এটা ভারকার। এটা লেন্থ কত, ইন্টিজারের লেন্থ বলে দেওয়া হয় না। ইন্টিজারের লেন্থ যদি আপনি বলে না দেন তাহলে ডিফল্ট ভাবে লেন্থ 11 নিবে। কত নিবে? ইন্টিজারের লেন্থ যদি আপনি বলে না দেন তাহলে ডিফল্ট ভাবে কত নিবে, 11 নিবে। আর এসব লেন্থ বলে দেওয়া আছে। আপনি এখন কি করতে পারেন, এখান থেকে এই গো বাটনে ক্লিক করেন, দেখবেন যে এখানে পার্সন নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। পার্সন আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম। বুঝতে পারতেছেন এসব কথা? জি জি ভাইয়া। ভাইয়া
আমি কিন্তু আপনাকে দুটাই দেখাচ্ছি, ম্যানুয়ালি এটাও দেখাচ্ছি। আপনি মনে করতেছেন ম্যানুয়ালি করতে তো সহজ, তাহলে আমি কেন এইসব হচ্ছে এসকিউএল কোড করে শিখবো? এই কোশ্চেনটা যদি আমি একটা ইতিহাস বলি, সেটা হচ্ছে আমাকে বলতেছে বড় ভাই যে তুমি কি করবা, ডাটাবেস তৈরি করবা, ডাটাবেসের টেবিল তৈরি করবা, টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করবা, ডিলিট করবা, আপডেট করবা। এখন আমি যদি ম্যানুয়ালি আমি আমি প্রথম বুঝতাম না যে আমাকে তৈরি করতে বলতো, তখন আমি একটু স্টাডি করলাম, স্টাডি করে এগুলা নিয়ে আসলাম। আমি ম্যানুয়ালি তৈরি করতেছি ডাটাবেস, ম্যানুয়ালি টেবিল তৈরি করতেছি, ম্যানুয়ালি ডাটা এখানে ইনসার্ট করতেছি। যেমন আমি যদি এখানে ইনসার্ট করতে চাই ডাটা, ইউজারের মধ্যে ডাটা আমি ইনসার্ট করতে চাচ্ছি, তো আমি ইউজারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কি আছে, ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করার পর দেখেন কি আসে, এখানে ওই যে আইডি দিলাম, আইডি দেওয়ার দরকার নেই, আইডি অটোমেটিক্যালি 1 2 3 করে বাকি থাকবে। আমি ফার্স্ট নেম দিলাম আনোয়ার, লাস্ট নেম দিলাম হচ্ছে এইস হোসাইন, ইমেইল দিলাম হচ্ছে anwar@gmail.com। আমি কি দিলাম, বুতে ক্লিক করলাম, আমার একটা ডাটাবেসে ডাটা ইনসার্ট হয়ে গেছে। এবং ডাটাবেসে ইনসার্ট করার জন্য কোড কতটুকু, এই কোডগুলো লিখতে হয়। আমি কোডটা কপি করে রেখে দিই, আপনাদের এটাতে দেখাবো আবার। আমি যদি এখন এখানে আসি, দেখেন ডাটাবেসে এই ইউজার টেবিলের মধ্যে একটা ডাটা ইনসার্ট হয়ে গেছে। আইডি হচ্ছে 1 নাম্বার, ফার্স্ট নেম আনোয়ার, লাস্ট নেম হোসাইন, ইমেইল হচ্ছে এত। বুঝতে পারছেন? জি। আমি এই রকম করে ডাটা ইনপুট করছি। এখন এই ডাটাটাই আমি এডিট করতে পারবো না, যেখানে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে আমি আনোয়ার কিছু একটা লিখলাম, আমি এখন এডিট করতে পারতেছি না, আবার এখানে ডিলিট করতে পারতেছি না। আমি এইরকম করে আমি এখন চিন্তা করলাম, ভাই আমি তো পারি এসব, তো ঠিক আছে করে দেখাও তো। তখন আমি এরকম করে ম্যানুয়ালি করলাম, করে ডাটা ইনসার্ট করলাম, আপডেট করলাম, সব করলাম। বলছে তুমি কি বলো, এইরকম করে করে দেখাই লাভ কি? তুমি যখন সফটওয়্যার তৈরি করবা, তখন তোমাকে সবগুলা কোডিং এর মাধ্যমে অটোমেটিক্যালি জেনারেট করতে হবে। তুমি এরকম ম্যানুয়ালি তৈরি করার সুযোগ পাবে না তো। ভাইরা আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে এত খুশি হওয়ার কিছু নাই যে আপনি ম্যানুয়ালি তৈরি করে কাজ করবেন তো সফটওয়্যার তৈরি হবে না, সেটা দিয়ে। বুঝছেন নি? আপনাকে কি করতে হবে, এইসব কোড আপনাকে শিখতে হবে। কথা বোঝা গেছে? জি। ভাইয়া জি ভাইয়া। আপনাকে এমন কোন একটা প্রসিডিউর মেইনটেইন করতে হবে। দেখেন এটা যে একটা কাজ করছে না, এই যে ইনসার্ট করার যে একটা পদ্ধতি, এখানে ইনসার্ট বাটনে ক্লিক করলেন, এখানে আপনি কিছু ডাটা দিচ্ছেন, ডাটাতে গু দিচ্ছেন। তার মানে আমরা এইরকম বিষয়টা না, এখানে আমি কিছু ডাটা দিচ্ছি, এখানে ডাটা দিয়ে এখানে সেভ দিচ্ছি, তখন ডাটাটা কি হচ্ছে, সেভ হচ্ছে। ব্যাপারটা তো এইরকম এটা করতেছে, এখানে ডাটা দিচ্ছেন, এটা সেভ দিচ্ছেন, এই প্রসিডিউরটা তো আপনি করবেন, ওদের তৈরি করার সিস্টেম আছে। আপনি কি ডাটা এরকম ম্যানুয়ালি ডাটাতে সেভ করবেন? আপনি ইউজার ডাটা এখানে দিবে, সেই ডাটাগুলো এখানে সেভ হবে। তার মানে সেভ করার পদ্ধতিটা আপনাকে তৈরি করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাইয়া করলাম, দেখেন তাহলে আপনাকে কোডে দেখাই যে একটা ডাটা আমি ইনসার্ট করব কিভাবে। আপনি ইউজারের মধ্যে একটা ডাটা ইনসার্ট করবেন, ইনসার্ট করার জন্য এসকিউএল এ আসবেন, এখানে আপনি কোড দেখতে পারবেন। এই যে এখানে দেখবেন যে ইনসার্ট নামে একটা অপশন আছে, কোথায় আছে, উপরে আছে মনে হয়। এই যে ইনসার্ট ইনটু ডাটাবেসে ডাটা সেভ করতে হয় কিভাবে, এই যে দেখেন ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে কি দিতে হয়, ভ্যালু দিতে হয়। এখানে এক্সাম্পল হিসেবে এইরকম ভাবে বলে দেওয়া আছে। এই পদ্ধতিটা আপনাকে করতে হবে। কি করছে, ইনসার্ট ইনটু, আমি এখানে দেখাই, ইনসার্ট ইনটু, ইনসার্ট মানে কি, ডাটা ঢোকাতে যাচ্ছেন, ইনটু মানে ভিতরে, কার ভিতরে ঢুকাবেন, ইউজারের মধ্যে। ইউজার কোনটা, এই যে টেবিলের নাম ইউজার, এই ইউজার টেবিলের মধ্যে আপনার কি কি থাকে, আইডি আছে না, আইডির নাম কি, এই হলো আইডি। এই ইউজারের মধ্যে কলাম কি কি ছিল আপনার, দেখেন ইউজারের মধ্যে কলাম কি আছে, আইডি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল। তো সেই জিনিসগুলো আপনার দিতে হবে, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল। এই নামগুলা আর এই নামগুলোর সাথে ম্যাচ করতে হবে, সেম নাম রাখতে হবে। বুঝেন নাই? বুঝেছি ভাইয়া। এখন এখানে ভ্যালু দিতে হবে, আইডির আন্ডারে আপনি কিন্তু ভ্যালু দিতে হবে। আইডির আন্ডারে এখানে ভ্যালু নাল দিবেন, কারণ ভ্যালু তো অটোমেটিক্যালি সেভ করে দেবে আইডিটা। ফার্স্ট নেম কি দেওয়া আছে, ফার্স্ট নেম দেওয়া আছে আনোয়ার, লাস্ট নেম হোসাইন, ইমেইলের জায়গাতে কি দেওয়া আছে, এটা।
তার মানে আনোয়ারটা বসবে কোথায়, এই জায়গাতে, হোসাইনটা বসবে এই জায়গাতে, ইমেলটা বসবে এই জায়গাতে। এখন আপনি যদি আনোয়ারের জায়গাতে এখানে ইমেলটা দেন, তাহলে এই যে ফার্স্ট নেমের জায়গাতে কি বসবে, ইমেলটা বসে যাবে। বোঝেন নাই? বুঝেছি ভাইয়া। কথা বুঝতে খুব সমস্যা হচ্ছে না? না ভাইয়া, বুঝে যাচ্ছে। আরো নিতে পারবেন? জি ভাইয়া। কতক্ষণ নিতে পারবেন আজকে? ভাই যতক্ষণ আপনি করাতে পারবেন ততক্ষণ। আমার মনে হয় একটা কাজ করি, সেটা হচ্ছে যে দেখাইলে তো দেখানো যায়, কিন্তু আলটিমেটলি সেটাতে একটা ফিডব্যাক থাকতে হবে। আমি জানি যে এগুলো দেখায় যেটা হবে, হয়তো অনেকেই দু একজন থাকবেন যে হয়তো আপনারা একটু প্র্যাকটিস করবেন বা চিন্তা করবে এসব নিয়ে, কিন্তু অনেকেই করবেন না। তো বেশি প্রেশার নিয়েও লাভ নাই, কারণ আপনার অ্যাবিলিটিটা বুঝতে হবে। নতুন জিনিস আমার মনে হয় যে আমরা আরো একটা পিএইচপি ক্লাস করি, যেখানে আমরা ডাটা ইনসার্ট কিভাবে করা যায়, এই যেখানে ডাটা দিব সেই ডাটাগুলো এরকম ধরছি না, সেই ডাটাগুলো এখানে ঢুকাইতে পারি কিভাবে। এখনো কিন্তু অনেক কিছু আছে। কিরকম, এটা ডাটাবেস আর এটা হলো আপনার কোডিং, তো এর সাথে এর একটা সেতু তৈরি করতে হবে না? জি ভাইয়া, লিংক করতে হবে। ডাটাবেস কানেকশন, তো এই কানেকশনও তো দিতে হবে। আগে সেতু তৈরি করতে হবে, তারপরে আপনি এরকম বিভিন্ন কোডের মাধ্যমে ডাটা পাস করবেন। এমনি এমনি তো হবে না। তো আমি যেটা আপনাদেরকে একটা সুযোগ করে দেই, সেটা হচ্ছে আর একটা চ্যালেঞ্জ নেন। এখানে চ্যালেঞ্জ আর দুইটা নেন, মানে এটাই হচ্ছে লাস্ট চ্যালেঞ্জ আপনাদের এই কোর্সের মধ্যে। আর কোনো চ্যালেঞ্জ আমি নিতে বলবো না। আর একটা চ্যালেঞ্জ নেন, সেটা হচ্ছে যে এই এসকিউএল এর এই কোডগুলা আপনারা একটু প্র্যাকটিস করেন, আর পিএইচপি এর এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন। কোনগুলা পিএইচপি বলেন তো? এই উপরের এই জিনিসগুলা। আমি কিন্তু নিচের গুলো বলি নাই, নিচের গুলো এখন দরকার নাই, নিচের গুলো এখন দরকার নাই। এই কোর্স শেষ করবেন, কোর্স শেষ করার পরে এই জিনিসগুলো দেখবেন, তার আগে না। আপাতত যেটা করেন, এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দু তিনটা জিনিস বাদ দিয়ে যেগুলো আমরা জাভাস্ক্রিপ্টে করছি, ওই জিনিসগুলাই শুধু আপনি পিএইচপি তে একটু প্র্যাকটিস করবেন। তাহলে এই জিনিসগুলো করতে কতক্ষণ লাগবে? একটু মন থেকে সবাই বলেন যে কতক্ষণ লাগতে পারে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে? ভাই অল্প সময় লাগবে। অত বেশিক্ষণ লাগবে না। তো আপনি আসল সময়টা দিবেন হচ্ছে এই এসকিউএল এ আসে। এসকিউএল এ আসার পর আপনি এখানে আমরা দেখাইলাম যেভাবে এই জিনিসগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন এসকিউএল কোড দিয়ে। আপনি বিশ্বাস করেন এই কোডগুলো যদি যত আপনি ভালো বুঝবেন, তত আপনি দেখেন একটা জিনিস কি হয়, একটা সফটওয়্যার দিয়ে তৈরি করবেন, এই সফটওয়্যারের কাজটা কি হয়, ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে হবে, অথবা বিভিন্ন জায়গা থেকে সার্চ করে আপনাকে কোডটা দেখাইতে হবে, এরকম কাজই তো হয়তো নাকি। তো সেই জিনিসগুলো যদি আপনি ফ্লুয়েন্টলি করতে চান, তাহলে আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে। এখন দেখেন আপনাকে যে আমি বললাম যে একটা ডাটাবেজের মধ্যে মনে করেন যে অনেকগুলা নাম আছে বা অনেকগুলা লেন্থ আছে, ম্যাক্সিমাম লেন্থ, এভারেজ লেন্থ, এই যে এই জিনিসগুলো সব সহজে আপনি কাউন্ট করে বের করতে পারবেন। একটা টেবিলের মধ্যে মনে করেন যে কন্ডিশন কিভাবে দিতে হয়, সেই জিনিসগুলো আপনার এখানে কিন্তু সব সুন্দর করে দেওয়া আছে। তো এই জিনিসগুলা আপনাকে বের করতে হবে। যেমন এই যে বিটুইন, আপনাকে যদি বলা হয় যাদের স্যালারি কি 10-এর থেকে বেশি এবং যাদের স্যালারি কি হলো 20-এর থেকে ছোট, 10-এর থেকে বেশি 20-এর থেকে ছোট, এই রেঞ্জের স্যালারি কাদের কাদের, তাদের লিস্ট গুলো আমাকে দেখাতে হবে। আপনি যেন সামনের দিন এটা করতে পারেন। বোঝেন নাই? আপনি যেন এই জিনিসগুলো করতে পারেন। আপনাকে বলা হইলো আপনি একটা সফটওয়্যার তৈরি করবেন, কিভাবে করবেন, যে আমাকে একটা রিপোর্ট দেখাও, কবেকার ডেট, যে 1 মাসের আমাকে একটা রিপোর্ট দেখাও, 1 মাসের একটা রিপোর্ট দেখাও। তখন আপনাকে কি করতে হবে, এইরকম আপনাকে বিভিন্ন কন্ডিশন গুলা দিয়ে দিয়ে আপনাকে দেখাইতে হবে। তার মানে এই কাজগুলা কিন্তু এই এসকিউএল এর এই কোয়েরি গুলা দিয়ে হয়, এই এসকিউএল এর এই কোয়েরি গুলাই দিয়ে হয়, যেগুলো আপনি দেখে থাকেন সফটওয়্যার গুলো। তার মানে এটা শেখাটা কিন্তু গুরুত্ব কম না, এটা অনেক গুরুত্বপূর্ণ। এগুলা যত যে ভালো পারবে, সে তত বেশি এই ব্যাক এন্ডের কাজগুলো ভালো হ্যান্ডেল করতে পারবে।
তো আমি চাচ্ছি যে আপনারা আজকে আর প্যারা নিয়েন না, এই জিনিসগুলা দেখানোর জন্য আপনারা একটু সময় নেন একটা দিন, যে এই জিনিসগুলো দেখেন, সামনের দিন আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করবো। তাহলে আপনারা পিএসপি এর ওই জিনিসগুলো দেখতেছেন, আর এসকিউএল এর এই জিনিসগুলো একটু সবগুলো দেখবেন। এগুলো এখানে একটু ক্লিক করলে এই যে এই জায়গাতে খুব সুন্দর করে ব্যাপারগুলো বলা থাকে। এই এক্সাম্পল তো বলে দেওয়া আছে না, আপনি প্রথমে একটা টেবিল তৈরি করবেন, টেবিল তৈরি করে সেই জায়গাগুলো থেকে কি করবেন, এরকম ডাটাগুলো সিলেক্ট কিভাবে করে, কিভাবে কি করে, এরা কিন্তু দেখেন একটা কি সুন্দর করে এক্সাম্পল তো বলে দেওয়া আছে। দেখেন যে তারা প্রথমে কি করছে, একটা টেবিল তৈরি করছে, এরকম একটা টেবিল তৈরি করছে। তো আপনি কি টেবিল তৈরি করতে পারবেন না এখন? জি ভাইয়া পারবো। সবাই পারবেন? জি আচ্ছা, শুধু টেবিল তৈরি করতে পারেন, এরকম টেবিলের মধ্যে ডাটাগুলো রাখতে পারবেন না? পারবো ভাইয়া। পারবেন। এখন টেবিল তৈরি করলেন, টেবিল রাখলেন, এখন এই যে কি বলছে এখানে নিচের দিকে আসেন, এই একটা কন্ডিশন দেওয়া আছে যে সিলেক্ট অল ফ্রম কাস্টমার। কাস্টমার টেবিলটা সিলেক্ট করলো হোয়ার, যেখানে কান্ট্রি ইকুয়াল টু জার্মানি, যাদের কান্ট্রি জার্মানি আছে এবং যাদের সিটি হচ্ছে কি বার্লিন আছে, তাদেরকে আমাকে দেখাও। তো আপনি কি করবেন, এইরকম ডাটা ঢুকাবেন, এইরকম সেম নামে ঢুকাবেন বা যেই নামেই ঢুকান না কেন, সেই কন্ডিশনটা আপনি এখানে দিবেন, যে এরকম কন্ডিশন গুলো দিয়ে এখানে আসে কিনা, ডাটাগুলো আসে কিনা। সামনের দিনে এরকম আমি বিভিন্ন কন্ডিশন যদি আপনাকে বলি, সেগুলো যেন আপনি আমাকে দেখাইতে পারেন, এরকম এসকিউএল কোড লিখে দেখাইতে পারেন। বুঝতে পারছেন? এই জিনিসগুলো কিন্তু কঠিন না। কি ভাইয়া? আপনি এখন হয়তো মনে করতে পারেন এই জিনিসগুলো মুখস্থ করতে হবে কিনা, দেখেন এত সহজ জিনিস, এটা মুখস্থ করার প্রয়োজনই হয় না। সিলেক্ট, এটা সবসময় সিলেক্ট মানে কি, আপনাকে ওই টেবিলটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আপনি একটা কন্ডিশন দিবেন হয় আর, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, এই জিনিসগুলো আমরা তো গুগল করলেও আমরা পেয়ে যাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি একটা প্র্যাকটিস করেন, তারপরে হয়তো সামনের দিন আমরা আর একটু বিস্তারিত দেখবো। আমার মনে হয় এই আরেকটা চ্যালেঞ্জ নেন, পিএইচপিটা সহ মাইএসপি এই এসকিউএলটা একটা চ্যালেঞ্জ নেন, এটা নিলে কেন মোটামুটি আপনাদের ভালো একটা লেভেল হয়ে যাবে, ভালো একটা বেসিক লেভেলটা অন্তত হয়ে যাবে। তারপরে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড আরেকটু শিখে আপনি মনে করেন যে পিএইচপি ডেভেলপার হিসাবে আপনি ডিজাইনার এবং ডেভেলপার হিসেবে আপনি অ্যাপ্লাই করা শুরু করতে পারেন। মানে এই এসকিউএলটা যদি আর পিএইচপিটা কভার করতে পারেন, তারপরে আপনি যদি ওইরকম সুযোগ সুবিধা হয়, তাহলে আমি হয়তো আরেকটা ক্লাস নিলাম, অবজেক্ট ওরিয়েন্টেড দেখালাম আপনাদেরকে। অবজেক্ট ওরিয়েন্টেডটা যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন, তাহলে আপনি জবের জন্য ট্রাই করতে পারেন। আরেকটা জিনিস, যে অবজেক্ট ওরিয়েন্টেডটা কিন্তু জানতে হবে ব্যাপারটা এইরকম না। আমরা বললাম এটা কি একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট, আপনি নরমাল পিএইচপি তো আমরা সেটা করতে পারি, বাট অবজেক্ট ওরিয়েন্টেডটা এখন সবাই চায়, ঠিক আছে। এমন না যে এটা শিখতে হবে, এই জন্য আমরা এটাকে পরে, এর প্রায়োরিটি আমরা পরে দিচ্ছি। তো এই জন্য আপনারা এটা দেখেন আর এই এসকিউএলটা দেখেন, তারপরে সামনের দিন আসেন। সামনের দিন আমার মনে হয় যে আরেকটা চ্যালেঞ্জ নেন। কত ঘন্টা লাগবে বলেন? সামনে ক্লাস কবে আবার আপনাদের? বৃহস্পতিবার ভাইয়া। আজকে কেবল কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, 3 দিন সময় পাচ্ছেন। 3 দিনে যদি আপনি 3, 5, 15 ঘন্টা সময় ব্যয় করেন, প্রত্যেকদিন 5 ঘন্টা করে 15 ঘন্টা, আমার মনে হয় ইনাফ। আপনি যাই বলেন 15 ঘন্টা ইনাফ সময়। তো এই আরেকটা চ্যালেঞ্জ নেন, কি করেন, নিবেন? জি ভাইয়া নিব।